আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসে আমি বলছিলাম আপনাদেরকে সমান্তর ধারা শেষ করে দিব। হ্যাঁ, দেখি কতদূর শেষ করা যায়। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। সবকিছু ক্লিয়ার আছে কিনা? ভাইয়া অল ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌসি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি শুরু করছি। আমি আজকে হচ্ছে 60 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 60। আচ্ছা দেখেন, আচ্ছা 60 নাম্বার প্রশ্ন আসছে এখানে। এই অঙ্কটা প্রিলিতেও আসছে এবং লিখিত পরীক্ষাতেও আসছে। হ্যাঁ, দুই জায়গার জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 4 নং ক্লাস ডাউনলোড করে সাউন্ড আসে, সব ভিডিওতে সাউন্ড আসে, আপনি দেখবেন ঠিক করে। হ্যাঁ, আপনি ঠিক করে দেখবেন। সেদিন আমি ক্লাসেও দেখাই দিছি লাইভ নিয়ে যে কিভাবে ডাউনলোড করলে সাউন্ড আসবে, সেটা আমি কিন্তু ক্লাসেও দেখাই দিছি। হ্যাঁ, একটু আপডেট থাকতে হবে আমাকে। এখন প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়ালি দেখাই দেওয়া লাগে তাহলে কিন্তু প্রবলেম, তাহলে মানে আগাইতে পারবো না। হ্যাঁ, দেখেন এখানে বলছে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। এক ব্যক্তি, তার একটা ঋণ আছে, সেই ঋণের পরিমাণ হচ্ছে 2500 টাকা। মনোযোগ দিন, এক ব্যক্তির একটা ঋণ আছে, সেই ঋণের পরিমাণ হচ্ছে কত? 2500 টাকা। ওকে, ঋণের পরিমাণ 2500 টাকা। এই 2500 টাকা ঋণ সে কিছু সংখ্যক কিস্তির মাধ্যমে পরিশোধ করবে। কিস্তি মানে কি? কিস্তি মানে হচ্ছে কোনো একটা টাকা একবারে না দিয়ে ভেঙে ভেঙে দেওয়া। হ্যাঁ, এই ভেঙে ভেঙে দেওয়া, প্রতিবারে যে অ্যামাউন্টটা দেওয়া হয় তাকে বলা হয় কিস্তি। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, এই 2500 টাকা সে কিস্তির মাধ্যমে দিবে, মানে পুরো টাকাটা একবারে না দিয়ে কিছু কিছু করে সে শোধ করবে। হ্যাঁ, কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। এর মানে কি? এর মানে হচ্ছে আজকে যদি সে প্রথম কিস্তি যদি 1 টাকা দেয়, তাহলে পরবর্তী কিস্তিতে সে 3 টাকা দিবে, তারপরের কিস্তিতে সে 5 টাকা দিবে। প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তির থেকে 2 টাকা বেশি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, প্রথম কিস্তির পরিমাণটা, অ্যামাউন্টটা দেওয়া আছে, দেখেন প্রথম কিস্তির পরিমাণটা দেওয়া আছে 1 টাকা, তাহলে কতগুলো কিস্তির মাধ্যমে তিনি ঋণ পরিশোধ করতে পারবেন? এইখানে এই অঙ্কটা আসলে মূলত একটা সমান্তর ধারার প্রশ্ন। এখন অনেকে বলে যে ভাই এটা কিভাবে সমান্তর ধারা হয়? আমি দেখাই দিচ্ছি যে এটা একটা সমান্তর ধারা। হ্যাঁ, সরাসরি বলছে না, বুঝে নিতে হবে। হ্যাঁ, দেখেন আচ্ছা, তাহলে প্রথম কিস্তি, দেখেন প্রথম কিস্তি 1 টাকা, এদিকে দেখান, প্রথম কিস্তি 1 টাকা। দ্বিতীয় কিস্তি কত হবে? অঙ্কে বলছে যে প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তাহলে প্রথম কিস্তি 1 টাকা হলে পরের কিস্তি হবে এই 1 টাকার চেয়ে 2 টাকা বেশি। তাহলে এই 1 টাকার সাথে আরো 2 টাকা যুক্ত হয়ে দ্বিতীয় কিস্তি হবে হচ্ছে 3 টাকা। প্রথম কিস্তি 1 টাকা, দ্বিতীয় কিস্তি 3 টাকা। তাহলে তৃতীয় কিস্তি হবে 3 এর সাথে 2 টাকা যুক্ত হয়ে 5 টাকা। এরকম করে কিন্তু সে, এরকম করে আমাকে বলেন তো শেষ কিস্তির পরিমাণটা কত হবে? কেউ কি বলতে পারবেন? এই লাস্টের কিস্তির পরিমাণটা কত হবে? কেউ বলতে পারবেন কাইন্ডলি? এই লাস্টের কিস্তির পরিমাণটা কত হবে? কেউ বলবেন প্লিজ, একটু রেসপন্স করেন তো। এই যে প্রথম কিস্তিতে 1 টাকা দিছে, তারপরে কিস্তিতে 3 টাকা। কেন? ওই যে বলছে প্রত্যেক কিস্তি হচ্ছে পূর্বের কিস্তির চেয়ে 2 টাকা বেশি। তখন কি বলছে প্রথম কিস্তির পরিমাণ হচ্ছে 1 টাকা, তাহলে পরের কিস্তি হবে 1 টাকার চেয়ে 2 টাকা বেশি। তো 1 এর চেয়ে 2 টাকা বেশি মানে 1 এর সাথে 2 যুক্ত করলে 3, এরপরের কিস্তি হবে 3 এর সাথে 2 যুক্ত করে 5। এরকম কিস্তি দিতে থাকবে। লাস্টের কিস্তি কয় টাকা বলেন তো? শেষ কিস্তির পরিমাণটা কত? শেষ কিস্তির পরিমাণ কেউ বলতে পারবেন? শেষ কিস্তির পরিমাণ এই অঙ্কে কত? কাইন্ডলি বলবেন, রেসপন্স করেন, শেষ কিস্তির পরিমাণটা কত? ট্রাই করেন। হ্যাঁ, শম্পা জৈন বলেছেন যে 2500 টাকা। আর কেউ? আচ্ছা, উনি বলছেন 2500 টাকা। তার মানে শেষ কিস্তির পরিমাণ যদি 2500 টাকা হয়, তাকান এদিকে, শেষ কিস্তির পরিমাণ 2500, এটা কিন্তু ভুল। কেন? কারণ দেখেন তার মোট ঋণই তো 2500 টাকা।
তাহলে শেষ কিস্তির পরিমাণ যদি 2500 টাকা হয় তাহলে এগুলা কি দিল, এগুলা দিয়ে কি ঋণ পরিশোধ হয়নি? বুঝা যায়? এটা কিন্তু অনেকেই এই কাজ করবে, মনে করবে শেষ কিস্তির পরিমাণ 2500। আরে ভাইয়া, শেষ কিস্তির পরিমাণ যদি 2500 টাকা হয় তাহলে আগে কি পরিশোধ করলো? এগুলা কি ঋণ পরিশোধ হয়নি? তো এরকম যদি ঋণ পরিশোধ করতে হয় তাহলে ও তো বাড়ি থেকে জমি বিক্রি করে এনে ঋণ পরিশোধ করবে। বোঝা গেছে কি? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে সে কি বাড়ি থেকে জমি বিক্রি করে এনে ঋণ পরিশোধ করবে? শেষ কিস্তির পরিমাণ 2500 টাকা না, প্রথম কিস্তি 1 টাকা, তারপরে কিস্তি 3 টাকা, তারপরে কিস্তি 5 টাকা, এরকম ঋণ পরিশোধ করতে করতে এদিকে তাকান, এই সবগুলো কিস্তির যোগফলই তো এই ঋণের পরিমাণ। এই সবগুলো কিস্তির সাহায্যেই তো এই ঋণটা পরিশোধ করবে। তার মানে এই সবগুলো কিস্তির যোগফলই হচ্ছে 2500 টাকা। তার মানে এই সবগুলো যোগ করলে 2500 টাকা হবে। এই কথা বুঝছেন কিনা বলেন? শেষ কিস্তি 2500 টাকা না, এই সবগুলো কিস্তি যোগ করলে 2500 টাকা হবে। এবার ক্লিয়ার হয়েছে? অঙ্কে বলছে তিনি কতগুলো কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করছিলেন। এদিকে তাকান, এটা একটা সমান্তর ধারা গঠন করছে। এই কিস্তি, এদিকে তাকান, এই কিস্তির অ্যামাউন্টগুলো একটা সমান্তর ধারা গঠন করছে। কেন? কারণ 5 থেকে 3 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তার মানে দেখছেন প্রত্যেকটা পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য 2, সাধারণ অন্তর 2। তার মানে সাধারণ অন্তর সব জায়গায় সমান, সাধারণ অন্তর সব জায়গায় সমান। তার মানে এটা একটা সমান্তর ধারা। তার মানে কিস্তির যে অ্যামাউন্ট, এই কিস্তির অ্যামাউন্টগুলো কি করছে? একটা সমান্তর ধারা গঠন করছে। কিস্তির অ্যামাউন্টগুলো একটা সমান্তর ধারা গঠন করছে। ক্লিয়ার? আর এখানে এই প্রত্যেকটা কিস্তি হচ্ছে এই ধারার এক একটা পদ। এই প্রত্যেকটা কিস্তি হচ্ছে কি এই ধারার এক একটা পদ। আমার কথা কি বুঝছেন? প্রত্যেকটা কিস্তি হচ্ছে, কিস্তির অ্যামাউন্ট হচ্ছে ধারার এক একটা পদ। তাহলে অঙ্কে বলছে তিনি, তার মানে এই ধারাতে, এদিকে তাকান, এই ধারাতে এরকম যতগুলো পদ আছে, এই প্রত্যেকটা পদে এক একটা কিস্তি। তার মানে এখানে যতগুলো পদ আছে কিস্তির সংখ্যা ততটা। অঙ্কে বলছে তিনি কতগুলো কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করবেন। তার মানে এই ধারায় যতটা পদ আছে কিস্তিও ততটা। তার মানে কতগুলো কিস্তির সাহায্যে তিনি ঋণ পরিশোধ করবেন, মানে কিস্তির সংখ্যা বের করতে হবে। আর কিস্তির সংখ্যা মানে এই ধারার পদ সংখ্যা। তার মানে এই কোশ্চেনে এই ধারার পদ সংখ্যা বের করতে হবে। সরাসরি বোঝা যাচ্ছে না, বুঝে নিতে হবে। তার মানে কি করতে হবে? এই ধারার পদ সংখ্যা, তার মানে কিস্তির সংখ্যা মানেই হচ্ছে এই ধারার পদ সংখ্যা। তাহলে আপনি কি লিখবেন জানেন? এটা লেখার পরে লিখবেন যে এই মানে কিস্তির পরিমাণগুলো একটি সমান্তর ধারা গঠন করেছে। যে কিস্তির পরিমাণ গুলো একটি সমান্তর ধারা গঠন করেছে। সমান্তর ধারা গঠন করেছে। হ্যাঁ, এই সমান্তর ধারার পদ সংখ্যাই হচ্ছে কিস্তির সংখ্যা। ঠিক আছে? এই সমান্তর ধারার, এই কথা লিখবেন যে এই সমান্তর ধারার পদ সংখ্যাই হচ্ছে কিস্তির সংখ্যা। এই কথাটা লিখবেন। তার মানে আপনাকে এই সমান্তর ধারা কি বের করতে হবে? পদ সংখ্যা বের করতে হবে। এই সমান্তর ধারার পদ সংখ্যা বের করা মানে কিস্তির সংখ্যা বের হয়ে যাবে। বুঝছেন কি? তার মানে এই সমান্তর ধারার পদ সংখ্যা n বের করতে হবে। এখানে পদ আছে কয়টা আমরা জানি না। তার মানে এখানে পদ আছে কয়টা যেহেতু জানি না, তাই পদ সংখ্যা বের করতে হবে। এবার তাকান, এদিকে তাকান, কি দেওয়া আছে এই প্রশ্নে? এই সবগুলো পদ যোগ করলে = 2500 হবে। তার মানে সবগুলো পদের যোগফল দেওয়া আছে, মানে সমষ্টি দেওয়া আছে। তার মানে সবগুলো পদের কি দেওয়া আছে? সমষ্টি। তার মানে 2500 হচ্ছে এই সবগুলো পদের সমষ্টি। তার মানে এটা হচ্ছে SN। এখানে কতগুলো পদ আছে আমি জানি না, এখানে কতগুলো পদ আছে জানি না, মানে n সংখ্যক। ওই nই তো বের করতে হবে। মানে এখানে কতগুলো পদ আছে, মানে n সংখ্যক পদ আছে। বুঝছেন? তাহলে লিখবেন যে ধরি এই ধারায় কতগুলো পদ আছে? n সংখ্যক পদ আছে। আর এই n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 2500। তার মানে এখানে দেওয়া আছে কি SN = 2500। বোঝেন একটু প্লিজ? SN = কত? 2500। এখন SN মানে কি? সমষ্টি। সমষ্টির সূত্র কি? এই যে এই ধারার সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে n/2 × twice a প্লাস n - 1 × d = 2500। বুঝতে পারছেন? এইবার এটা সলভ করে n এর মান বের করতে হবে। যে এই ধারার পদ সংখ্যা মানে n কত, তাহলে n বের করতে হবে। তাহলে n রেখে দেন নিচে, 2 × a কত? a মানে প্রথম পদ মানে 1 প্লাস n - 1, n তো বের করবেন। আর d কত? d হচ্ছে সাধারণ অন্তর, 3 থেকে 1 বিয়োগ করলে 2 = 2500। ঠিক আছে? এবার তাকান n/2 ভিতর থেকে দেখেন, এখানে হচ্ছে 2 × 2 প্লাস n - 1 × 2 = 2500। দেখেন এখানে 2 আর এখান থেকে 2 কমন আছে, এখানে এবং এখানে 2 কমন আছে। তাহলে এটা হচ্ছে n/2 × 2 কমন নিলাম। এখান থেকে 2 কমন নিলে এখানে থাকতেছে 1 প্লাস এখান থেকে যখন 2 চলে আসবে এখানে থাকবে কত? n - 1। বুঝছেন?
ইজ ইকুয়াল টু 2500। এই -1 আর +1 কাটা, এই 2 আর 2 কাটা, তাহলে এখানে কত থাকতেছে বাইরে থাকতেছে n ইনটু এর ভিতরে সব কেটে থাকতেছে n আর ওই পাশে থাকতেছে 2500। তাহলে n ইনটু n মানে n স্কয়ার ইজ ইকুয়াল টু 2500। তাহলে n ইজ ইকুয়াল টু √2500। n ইজ ইকুয়াল টু √2500। তাহলে n ইকুয়াল টু √2500 মানে কত? 50। তাহলে পদ সংখ্যা 50, অর্থাৎ এই ধারায় পদ সংখ্যা আছে 50টা, এই ধারায় পদ সংখ্যা আছে 50টা। তার মানে হচ্ছে এই ধারায় যেহেতু পদ সংখ্যা আছে 50টা, সুতরাং ওই লোকটা 50টা কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করছিল। এবার বুঝতে পারছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, বুঝছেন কিনা ব্যাপারটা ক্লিয়ার কিনা প্লিজ? অঙ্কটা কি বুঝছেন? এবার কি বুঝছেন ব্যাপারটা? এই 2500 টাকা হচ্ছে এই সবগুলো পদের যোগফল, এটা বুঝতে হবে, সরাসরি বলা নাই, বুঝে নিতে হবে যে এই সবগুলো কিস্তি যোগ করলেই তো 2500 টাকা হবে। হ্যাঁ, আর যে অঙ্কটা ভালো বুঝে সে কিন্তু দেখেই বুঝে গেছে এখানে কি ঘটনা ঘটবে। দেখেন, সে দেখেই বুঝে গেছে, সে এই ধারাটা দেখেই বুঝে গেছে। দেখেন একটু তাকাবেন, এই যে 1 + 3 + 5 ... ইজ ইকুয়াল টু 2500। তার মানে এটা কি বেজোড় সংখ্যক? দেখে তাকান, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিনা এটা 1 3 5। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি মনে আছে আপনাদের? 1 + 3 + 5 + ... প্লাস 2n - 1 ইজ ইকুয়াল টু এই সবগুলি, এই যে বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যোগ করলে এই সমষ্টির সূত্র কি n স্কয়ার না? এই সবগুলো যোগ করলে n স্কয়ার হয়, যেখানে n হচ্ছে এই ধারার পদ সংখ্যা। তার মানে এইগুলো যোগ করলে যে n স্কয়ার হবে এটা তো আমি জানি, এটা তো ক্যালকুলেশন করার দরকার নাই। এবং অঙ্কটা করেও কিন্তু লাস্টে n স্কয়ার ইকুয়াল টু 2500 আসছিল, মনে করে দেখেন লাস্টের লাইনে, মনে আছে? তো এটা যার যে হচ্ছে সূত্রগুলো অ্যানালাইসিস করে পড়ছে, আমি বলছিলাম না যে স্পেশাল সূত্র ছিল 3টা, একটা হচ্ছে 1 + 2 + 3 আপ টু, একটা হচ্ছে 1 + 3 + 5 আপ টু, একটা হচ্ছে 2 + 4 + 6 আপ টু, মনে আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তার মানে তার মনে আছে যে এটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সে তো এটা দেখেই বুঝে যাবে এটা সূত্র হচ্ছে n স্কয়ার, আর এটা মানে এটা যোগফল হচ্ছে n স্কয়ার, আর এটা ইকুয়াল টু 2500। তার মানে n স্কয়ার ইকুয়াল টু 2500। তাহলে n ইকুয়াল টু √2500, আর √2500 মানে হচ্ছে 50। সে তো এক লাইনে অঙ্কটা সলভ করে ফেলবে, সে আর ওইটা ওই মানে ওই যে এই সমষ্টির সূত্রে যাবেই না। এবার কি ক্লিয়ার হয়েছে না? ওকে জি, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখেন কি বলছে। একজন লোকের কাছে 10টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে, 10টা কাঠি আছে এবং 10টা কাঠির দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, মানে প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ডিফারেন্ট। একজন লোকের কাছে 10টা কাঠি আছে, 10টা কাঠি, হ্যাঁ স্টিক, হ্যাঁ ধরেন এই একটা কাঠি, এরকম 10টা কাঠি আছে। দেখেন আমি দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে ওই লোকের কাছে। এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। এই কাঠিগুলোর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন, মানে এক একটা দৈর্ঘ্য এক এক রকম। এবং এই দৈর্ঘ্যগুলোর মান কেমন? এদের দৈর্ঘ্যগুলোর মান দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। তার মানে একটা কাঠির দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 2 সেন্টিমিটার, একটা 3, একটা 4, একটা 5, একটা 6, একটা 7, আর একটা 8, আর একটা 9, আর একটা 10, তাই তো? যেহেতু প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন এবং এদের দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে কয়টা? 10টা। তাই কাঠি আছে কয়টা? 10টা। তার মানে 1 থেকে 10 পর্যন্ত যে 10টা পূর্ণ সংখ্যা আছে, তার প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে এই কাঠিগুলোর মধ্যে এক একটা কাঠির দৈর্ঘ্য। এবং যেহেতু প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, তার মানে আমি বুঝে গেছি যে একজনের 1 হলে আরেকজনের 2, আরেকজনের 3, বুঝা গেছে? এই হলো কাঠি। এবার কি হয়েছে? এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল, হ্যাঁ হারিয়ে গেল, এই বানানটা ঠিক করে নেবেন। এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল, এখানে ভুল আছে, বানানটা একটু কারেকশন হবে, আমিও একটু দাগায় রাখি। এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল, এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটা কাঠি হারাই গেছে, কোনটা হারাই গেছে আমি জানি না, কিন্তু একটা কাঠি এখান থেকে কি হয়েছে? মিসিং হয়ে গেছে। ওকে, এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল। এখন সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল 47 হলে, এখন বলতে কখন? হারিয়ে যাওয়ার পরে, মানে এখান থেকে একটা কাঠি হারাই গেছে, হারাই যাওয়ার পরে এখানে যে 9টা কাঠি আছে সেই 9টা কাঠির দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 47। বলছে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য কত? অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, দেখেন তাকান। এখন এখান থেকে যে কোন কাঠিটা হারাইছে আমি জানি না। এখন ধরি, আমি বুঝাই দিব, আগে তাকান। ধরি হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য হচ্ছে x, ধরি হারিয়ে যাওয়া
কাঠির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক্স একক। আচ্ছা, এবার তাকান, এই যে কাঠিগুলার দৈর্ঘ্য 1 2 3 4 এই সবগুলো, একটা কাঠি হারাই গেছে, কোনটা হারাই গেছে আমি জানি না। এখন যেটা হারাই গেছে সেই হারিয়ে যাওয়া কাঠি বাদে এই কাঠিগুলোর দৈর্ঘ্যের যোগফল, মানে দৈর্ঘ্যের যোগফল মানে কিন্তু এই সংখ্যাগুলোর যোগফল। তা হারিয়ে যাওয়া কাঠি বাদে এই সবগুলো দৈর্ঘ্য যোগ করলে হবে 47। তাহলে আমাকে বলেন এই 47-এর মধ্যে কি আছে? এই 47-এর মধ্যে কিন্তু 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল নাই। 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল নাই, মানে দৈর্ঘ্যের যোগফল মানে যে সংখ্যাগুলো যোগ করতে হবে। 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল নাই। এই 47-এর মধ্যে 9টা কাঠির দৈর্ঘ্যের যোগফল আছে। কোন 9টা? ওই যে একটা হারিয়ে গেছে, ওই হারিয়ে যাওয়াটা বাদে যে 9টা আছে সেই 9টা দৈর্ঘ্যের যোগফল। এখন আমি যদি একটা কাজ করেন, এদিকে তাকান, আমি যদি এই সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করি, তাকান এই সবগুলো, এখানে যে 10টা আছে না, এই 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করব। তাহলে 10টি কাঠির দৈর্ঘ্যের যোগফল, 10টি কাঠির দৈর্ঘ্যের যোগফল মানে কি? এই সবগুলো সংখ্যার যোগফল, তাই না? কাঠির দৈর্ঘ্য মানে তো এই সংখ্যাগুলো, তাই না? তার মানে কাঠির দৈর্ঘ্যের যোগফল মানে এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 10 পর্যন্ত। এটা কিন্তু একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা না? তো সমান্তর ধারার সমষ্টি কি? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এই যে গড় ইনটু পদ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত পদ আছে কয়টা? 10টা। তাহলে এখানে কত হচ্ছে? উপর হচ্ছে 11, নিচে হচ্ছে 2 ইনটু হচ্ছে 10। এই 2 দিয়ে 10-এর মধ্যে 5 বার, 5 11 55। এদিকে তাকান, এই 55 কি? এই 55 হচ্ছে এই সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল, মানে 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল। তাহলে 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 55, ক্লিয়ার? আর এই 47 কি? এই 47 হচ্ছে হারিয়ে যাওয়া কাঠি বাদ দিয়ে যে 9টা আছে সেই 9টার দৈর্ঘ্যের যোগফল। এদিকে তাকান, এখন আমাকে বলেন হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য কত? এক্স ধরে নিছি, আমি তো জানি না যে হারিয়ে যাওয়া কাঠি কত। তাহলে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর এই হারিয়ে যাওয়াটা বাদে যে 9টা আছে সেই 9টার যোগফল হচ্ছে 47। তাহলে এই এক্স এর সাথে যদি ওই 9টার দৈর্ঘ্য যোগ করি, 47 যোগ করি, তাহলে এটা কি 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল না? ইয়েস, কারণ এই 47 মানে হারিয়ে যাওয়াটা বাদে 9টার যোগফল, তার সাথে ওই হারিয়ে যাওয়াটা যোগ করছি, কত আমি জানি না। তো এটা কি 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল না? ইয়েস। আর এই 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করছি 55, তার মানে এটাও 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল, এই 55 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল, তার মানে এইটা ইজ ইকুয়াল টু 55। তাই আমি লিখবো শর্ত মতে, প্রশ্ন মতে x প্লাস 47 ইজ ইকুয়াল টু 55। এখান থেকে ওই যে হারিয়ে যাওয়া কাঠি x এর মান চলে আসবে। তাহলে x ইকুয়াল টু ওই পাশে হচ্ছে 55, এই 47 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে 55 থেকে 47 গেলে 8, তার মানে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য হচ্ছে 8। খুবই সিম্পল, ভেরি সিম্পল। এবার আমাকে বলেন, খুবই সিম্পল কিন্তু ইন্টারেস্টিং, মানে জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। আর এই যে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য এক্স ধরি, এসব করা লাগবে না ভাই, এ তো ফর্মাল সলিউশন করলাম। আপনি তো বুঝে যাচ্ছেন যে এখানে যে 10টা কাঠি আছে সেই 10টা কাঠির এই দৈর্ঘ্যগুলো যোগ করলে আমি কত পাচ্ছি? 55। কিভাবে? 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হবে? 1 থেকে 10 পর্যন্ত দৈর্ঘ্যের সংখ্যার যোগফল। তো ওই যে গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা, এটা দিয়ে আমি পেয়ে গেলাম 55। এটা তো এমনিতেই পারবেন বের করতে। এই 55-এর মধ্যে 10টা কাঠির দৈর্ঘ্য আছে, আর এই 47-এর মধ্যে কি আছে? প্রথমে কি করবেন জানেন? প্রথমে এই 10টা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করবেন, 55 বের করছেন এটা, তাই না? এইবার এই 55-এর মধ্যে সব 10টা কাঠির দৈর্ঘ্য যোগ আছে, আর এই 47-এর মধ্যে কয়টা আছে? 9টা কাঠির দৈর্ঘ্য আছে। তাহলে এর মধ্যে কি একটা কাঠির দৈর্ঘ্যের যোগফল, একটা কাঠির দৈর্ঘ্য বেশি আছে না? তাহলে কোনটা এর মধ্যে বেশি, কোনটা আছে? এর মধ্যে 10টা আছে, এর মধ্যে 9টা আছে, আর এর মধ্যে তো 10টা আছে, মানে এর মধ্যে একটা বেশি আছে। ওই একটা বেশি কিন্তু সেই হারিয়ে যাওয়াটা, ওই হারিয়ে যাওয়াটা কিন্তু এর মধ্যে নাই। তার মানে এই 10টা কাঠির দৈর্ঘ্য থেকে এই 9টা কাঠির দৈর্ঘ্য যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে যে মিসিং যে কাঠিটা, সেই মিসিং কাঠিটা কিন্তু এর মধ্যে আছে, কিন্তু ওই মিসিং কাঠিটা কিন্তু এর মধ্যে নাই। তার মানে এর মধ্যে যে 9টা আছে, এখানে যে 9টা আছে সেই 9টা কিন্তু এখানেও আছে। তাহলে এই 10টার মধ্যে থেকে এই 9টা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি ওই যে যেটা মিসিং হয়ে গেছে সেটা কি এর মধ্যে এক্সট্রা থাকতেছে না? সেটাই হচ্ছে 55 থেকে 47 গেলে 8। আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
দেখেন বলছে 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হচ্ছে 15 -15। খেয়াল করেন 9টা ধারাবাহিক মানে পরপর, ধারাবাহিক মানে কিন্তু পরপর, মানে 9টা পরপর বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হচ্ছে, পঞ্চম সংখ্যা 5তম সংখ্যা হচ্ছে -15। বলছে সবগুলো সংখ্যার সমষ্টি কত? সবগুলো সংখ্যার সমষ্টি, সবগুলো বলতে এখানে কয়টা সংখ্যা আছে? এখানে কিন্তু 9টা সংখ্যা আছে, তার মানে এখানে 9টা সংখ্যার সমষ্টি চাইছে। এখন সমষ্টি বের করতে গেলে তো ভাই আমাদের কি লাগে? আমাদের প্রথম পদ লাগে, আমাদের সাধারণ অন্তর লাগে, তাহলে আমরা এগুলো বের করব। এটা কততম পদ? এটা হচ্ছে -15 কততম? এই -15 হচ্ছে পঞ্চম। তাহলে যদি পঞ্চম হয় এর আগেরটা কত? চতুর্থ পদ। তাহলে আমাকে বলেন এর আগের চতুর্থ পদটা কত হবে? এর আগের চতুর্থ পদটা হবে -13, -13, তাই না? তার আগেরটা কত হবে? -11, কারণ এগুলো তো ধারা পরপর বিজোড় সংখ্যা। না তার আগেরটা কত? -9। এটা দেখে, কারণ কি এরা 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যা। তার আগেরটা কত? -7। এর আগে কিন্তু নাই, কারণ দেখেন 1 2 3 4 5, এই যে পঞ্চম পেয়ে গেছি। তাহলে পঞ্চম থেকে, তার মানে এটা হচ্ছে প্রথম পদ এ ইকুয়াল টু -7। এ পেয়ে গেছেন, এখন ডি পাবেন না? ডি কেমনে পাবেন? যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বাদ দেন। তাহলে এই যে -13 থেকে -13, এটা -11, বুঝছেন? এই যে এই পদ থেকে এই পদ বিয়োগ যাবে, তাহলে এই পদ হচ্ছে -13, এলো সূত্রের মাইনাস দিয়ে -11, ঠিক আছে? তাহলে -13 +11, তার মানে -2। এটা কিসের মান? এটা হচ্ছে ডি এর মান, তাহলে ডি এর মান -2, এর মান হচ্ছে 7, এর মান -7, তাই ইকুয়াল টু -7। ব্যাস, প্রথম পদ পেয়ে গেছি, সাধারণ অন্তর পেয়ে গেছি। এইবার বলছে এই সবগুলো পদের যোগফল। এখানে পদ আছে কয়টা? পদ আছে 9টা, বলে দিছে এই সবগুলো পদের যোগফল। তাহলে S9, সবগুলো পদের সমষ্টি S9 কেন? কারণ এখানে পদ আছে 9টা, এই যে 9টি পদ। সূত্র কি? n/2, n মানে কিন্তু 9, কারণ এখানে পদ 9টা, তাহলে 9/2 ইন্টু 2a প্লাস n - 1, n মানে 9 - 1 ইন্টু d। d কত? d মানে কত? আচ্ছা d আগে দিয়ে দিই, d। এবার তাকান, তাহলে 9/2 ইন্টু 2a, 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে -7 প্লাস 9 - 1 মানে 8 ইন্টু d এর মান আবার কি? -2। ওকে, তাহলে 9/2 ইন্টু 7 দুগুণী -14, এই মাইনাস আর এই মাইনাসে এই প্লাসে মাইনাস, 8 দুগুণী 16। ওকে, তাহলে 9/2 ইন্টু -14 -16 মানে -30, এই 2 দিয়ে 30 যাবে 15 বার, এই যে মাইনাস আছে কিন্তু, তাহলে 9 ইন্টু এটা হচ্ছে -15। তাহলে এখন এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 9 15 135, তাহলে -135, তাহলে আমাদের উত্তর হচ্ছে -135। তাহলে আমরা এটা পঞ্চম পদ দেওয়া আছে, এই পঞ্চম পদের সাহায্যে আমি ধারাটা প্রস্তুত করে আমি এর মান বের করে ফেললাম, সেখান থেকে আমি ডির মান বের করে ফেললাম, তারপর অঙ্ক সলভ করে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন অনেকেই বলবে যে ভাই এটা না হয় পঞ্চম পদ, কিন্তু এটা যদি অনেক অনেক বেশিতম পদ হতো, এখানে না হয় আপনি পঞ্চম পদ বলে আস্তে আস্তে আপনি 4টা পদ লিখে ধারাটা বের করে ফেলছেন। কিন্তু যদি এরকম হতো যে এটা পঞ্চম পদ নয়, এটা 33তম পদ, তখন কি আমি বারে বারে এখানে 33টা লিখতাম? তাহলে তো লেখার সময় পাইতাম না। না, আমি লিখতাম না। কি করতাম আমি জানেন? এদিকে তাকান। পঞ্চম পদ হচ্ছে 15, তাকান এদিকে, এই যে -15। তো যেহেতু ধারাবাহিক সংখ্যা, তার মানে এর আগের সংখ্যাটা নিশ্চয়ই -13। এরপর আমি আর লিখতাম না। তো এটা তো পঞ্চম পদ মানে T5 এর মান কত? T5 এর মান -15। আর এই পঞ্চম পদের সূত্র কি? a প্লাস n - 1, n মানে 5, তার মানে 5 - 1 ইন্টু d ইজ ইকুয়াল টু -15। a প্লাস এটা হচ্ছে 4, আর d এর মান কত? d এর মান -2। কেমনে বের করবেন? ওই যে এটা 15, এটা তার আগেরটা তো জানেন, একটা দেওয়া আছে পঞ্চম পদ, তার আগেরটা লিখলেন। এখন এই দুইটা থেকে বিয়োগ করে কি ডির মান বের করতে পারবেন না? বের করলেন, ইজ ইকুয়াল টু -15। এখান থেকে a মাইনাস প্লাসে -8 ইজ ইকুয়াল টু -15। তাহলে a এই -15 ওই পাশে চলে যাবে, তাহলে ওই পাশে ওই পাশে -15, এই -8 ওই পাশে গেলে +8, -15 থেকে 8 গেলে -7। তাহলে এর মান -7, যেটা আমি এখানে বের করছিলাম কিন্তু -7, বুঝছেন? তার মানে যদি আপনি এর মানটা এইভাবে ধারাটা লিখে বের করতে না চান, আপনি সূত্রের সাহায্যে বের করতে চান, কোনো সমস্যা নাই, কারণ পঞ্চম পদের মান দেওয়া আছে। এই যে পঞ্চম সংখ্যাটি, মানে পঞ্চম সংখ্যাটা মানেই তো পঞ্চম পদ। তো পঞ্চম পদের মান 15, এখান থেকে পঞ্চম পদের সূত্রে ফেলে আপনি এর মান বের করে ফেলতে পারবেন। বোঝা গেছে? ওকে,
আচ্ছা, এখন আমি চলে যাব, এটা কত নাম্বার কোশ্চেন ছিল? এটা ছিল 62, 62 পরে আমি চলে যাব 84 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 84, সবাই একটু মনোযোগ দিবেন। 84, 84 মানে একই টাইপের গুলো আগে আগে করে দিচ্ছি। হ্যাঁ, 84 দেখেন। সরি, 84 নাম্বার একটু প্রবলেম আছে। 84 নাম্বার না, 84তে একটু প্রবলেম আছে। 84 নাম্বার প্রশ্নটা আমি সলভ করে দিব পরে। হ্যাঁ, 84 আগে এদিকে এদিকে অঙ্ক আছে 77 করাইছি, 78 করাইছি, 80 নাম্বার করবো আগে। 80, 80 নাম্বার, 80 নাম্বার দেখেন। 80, আচ্ছা 80 নাম্বার প্রশ্নে কি বলছে সবাই একটু তাকান। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন 44তম বিসিএস পরীক্ষাতেও আসছে এই টাইপের প্রশ্ন। কি বলছে? যদি -5, p, q এবং 16 সমান্তর অনুক্রমে থাকে, তার মানে এখানে যে সংখ্যাগুলো দেখাচ্ছেন না, এই সংখ্যাগুলো হচ্ছে সমান্তর ধারায় আছে, সমান্তর অনুক্রমে আছে, মানে এরা সমান্তর ধারা মেনটেন করছে। বলছে তাহলে p ও q এর মান কত? এই টাইপের কোশ্চেন যদি আসে সবাই মনোযোগ দেন। এখানে একটা ধারা দেওয়া থাকবে, যে ধারার মধ্যে বলছে যে বলে দিবে যে ধারাটা সমান্তর ধারা গঠন করবে বা এই ধারাটা কি গুণোত্তর ধারা মেনটেন করবে, এটা বলা থাকবে। যে এবং এই ধারার মধ্যে দুই একটা পদ মিসিং থাকবে, তাকান। এবং এই ধারার মধ্যে কি থাকবে? দুই একটা পদ মিসিং থাকবে। এই মিসিং পদগুলোর মান বের করতে বলছে, বা এর মধ্যে মিসিং বা এর ধারার মধ্যে দুই একটা পদ আননোন থাকবে। এই যে আননোন দেখছেন, পি আননোন, কিউ আননোন, এবং এইগুলোর মান বের করতে বলবে। সেক্ষেত্রে কি করতে হবে? খুবই সিম্পল। সেই ক্ষেত্রে আপনার টার্গেট হচ্ছে এই ধারার সাধারণ অন্তর ডি বের করতে হবে, ব্যাস। আপনার টার্গেট হচ্ছে যেভাবেই হোক এই ধারার সাধারণ অন্তর ডি বের করতে হবে, কারণ ডি এর মান বের করতে পারলেই, আপনি যদি খালি প্রথম পদের মান জানেন কোন সমান্তর ধারার, আর ডির মান জানেন মানে সাধারণ অন্তর, তাহলে শেষ। কেন? কারণ আমরা জানি যে কোনো ধারাটা, একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? কোনো পদের সাথে সাধারণ অন্তর যোগ করে তারপরের পদ, তাই না? তাই কিনা? তার মানে সাধারণ অন্তরের মান যদি আমি কোনোভাবে জানতে পারি, তাহলে এর সাথে সাধারণ অন্তর যোগ করে এটা, তার সাথে সাধারণ অন্তর যোগ করে এটা, তার সাথে সাধারণ অন্তর যোগ করে এটা, তাই কিনা? এই জন্য আমাদের টার্গেট কি জানেন? আমাদের টার্গেট হচ্ছে সাধারণ অন্তর বা ডি এর মান বের করা। তাহলে এখানে কি আছে ধারাটা? -5, p, q আর কত? 16। এখন এখান থেকে আমি কিভাবে বের করব? সবাই তাকান। এটা কিন্তু প্রথম পদ, প্রথম পদ মানে এ, তার মানে এই কোশ্চেনে কিন্তু এর মান দেওয়া আছে -5। আচ্ছা বলেন তো, এটা কি দ্বিতীয় পদ না? এটা তৃতীয় পদ না? এটা চতুর্থ পদ না? ইয়েস, তার মানে এই কোশ্চেনে আমি চতুর্থ পদের মান জানি, তার মানে এটা হচ্ছে চতুর্থ পদ, মানে T4। এই T4 এর মান 16। তার মানে এর মধ্যে যে জানা মানটা দেওয়া থাকবে, সেই জানা মানকে নিয়েই কাজটা শুরু করতে হবে। কারণ আমি T4 এর মান 16 জানি, তাহলে ওই জানা মান নিয়ে যদি আমি এখন এই T4 এর সূত্র কি? n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে 4তম পদ। 4তম পদের সূত্র কি? a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 16। বোঝা গেছে? তাহলে এই এর মানটা বের কর, এর মানটা দেওয়া আছে -5 প্লাস 3d ইজ ইকুয়াল টু 16। এই -5 ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে থাকবে 3d, এই পাশে আসছে 16, এই -5 ওই পাশে গেলে +5, তাহলে 3d ইজ ইকুয়াল টু 21। তাহলে d ইকুয়াল টু, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 21 ডিভাইডেড বাই 2, তাহলে d ইকুয়াল টু 7। বুঝছেন কিনা বলেন? এই d বের করাটাই আমার কাজ। এখন d বের করবেন কিভাবে? এখানে যতগুলোই মিসিং থাক, এখানে কোনো না কোনো একটা পদের মান দেওয়া থাকবে, ওই পদের মানকে টার্গেট করেই আমার ডির মানটা বের করতে হবে। কারণ ওই পদের মান জানা মানে ওই পদের সাহায্যে আমি ডির মান পেয়ে যাবো। বুঝতে পারছেন? তা ডির মান পাইছি 16। এখন তাকান, এদিকে তাকান। এখন একটা সমান্তর ধারার প্রথম পদ -5, এখন এই পরবর্তী পদ কেমনে পাবেন? এই -5 এর সাথে এই ডির মান যোগ করেই তো পরের পদ পাই। তা -5 এর সাথে 7 যোগ করেন, তাহলে -5 প্লাস 7 মানে 2, মানে এর পরবর্তী পদ 2। এর পরের পদ কেমনে পাবেন? এই পদের সাথে এখন এই ডি এর মান যুক্ত করে পরের পদ, তাহলে এই পদের মান 2, তার সাথে ডি 7 যুক্ত করলে 7 আর 2, পরের পদ 9, সরি পরের পদ 9। এখন এই 9 এর পরবর্তী পদ কেমনে পাবেন? এই 9 এর সাথে আপনি ডির মান মানে 7 যুক্ত করবেন, 9 এর সাথে 7 যুক্ত করলে 9 এর সাথে 16, এই দেখেন 16 এই যে দেওয়া আছে। এই হলো সেই ধারাটা, মানে এই ধারাটাই আসলে এই যেটা। তাহলে এখন বলেন -5 এর পরে আছে p, তাহলে p এর মান এখানে যে 2, q এর মানে যে এখানে 9, তার মানে p হচ্ছে 2, q হচ্ছে 9। খুবই সিম্পল। আমি আবার বলছি, এরকম কোন সমান্তর ধারা যদি আসে এবং এর মধ্যে যদি কিছু পদ অজানা থাকে এবং এই অজানা পদের মান বের করতে বলে, আপনার টার্গেট হচ্ছে ভাইয়া এখান থেকে যেভাবেই হোক সাধারণ অন্তরের মান বের করতে হবে। কারণ সাধারণ অন্তর পেলে পরে ধারাটা প্রস্তুত করা কোনো ব্যাপারই না, খুবই সহজ, খুবই সিম্পল। এবার কি বোঝা গেছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এবার কি ক্লিয়ার বোঝা গেছে? আমার কথা কি বুঝছেন? এরকম কোশ্চেন যদি কখনো আসে,
আপনার টার্গেট হচ্ছে ভাই ডির মান বের করা। ডির মান বের করতে গেলে কি করতে হবে, এখানে যে পদগুলো থাকবে তার মধ্যে এদিকে একটা পদের মান দেওয়া থাকবে, ওই যে পদের মান দেওয়া আছে ওইটা কততম পদ, সেই তততম পদের সূত্রে ফেলেই ডির মানটা বের করা যাবে। খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন একই টাইপের আর একটা প্রশ্ন আসছে, কি বলছে, -2 P Q R এবং 18 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে আর এর মান কত? তো এটা আপনারা করেন, আমি একটু পানির বিরতি নিচ্ছি, এটা আপনারা করেন, দেখি কি অবস্থা। আচ্ছা, তাহলে এখানে -2, খেয়াল করেন, -2, তারপর হচ্ছে P, তারপর হচ্ছে Q, তারপর হচ্ছে R, তারপর হচ্ছে 18 বলছে এটা একটা সমান্তর ধারাভুক্ত। বলছে তাহলে P Q R এর মান কত? না, শুধু R এর মান চাইছে, নো প্রবলেম। R এর মান চাক, P এর মান চাক, Q এর মান চাক, এই মিসিং না, এখানে অজানা যে রাশিগুলো আছে তাদের যে মানই চাক, আমার টার্গেট হচ্ছে D এর মান বের করা। তো D এর মান যদি বের করতে হয় তাহলে এদের মধ্যে যে রাশিটার মান দেওয়া আছে, এই যে প্রথম পদ হচ্ছে A = -2, তার মানে এর মান -2 দেওয়া আছে। ওকে ফাইন, এখন আমি কোনোভাবে যদি ডি বের করতে পারি তাহলে ধারাটা প্রস্তুত করে ফেলতে পারবো, তাই না? হ্যাঁ, এখন এখানে আমার জানা আছে কত, এই যে লাস্টে এটা কততম পদ গণেন তো, 1 2 3 4 5, এটা কিন্তু পঞ্চম পদ, তার মানে T5 এর মান দেওয়া আছে, তাহলে T5 = হচ্ছে 18। এখন T5 এর সূত্র কি, n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n - 1, n মানে 5, তাহলে 5 - 1 ইন্টু d = 18। তাহলে a প্লাস এর মান দেওয়া আছে, এই যে এর মান -2, এই যে প্রথম পদ, -2 প্লাস 5 থেকে 1 গেলে 4, 4 এর সাথে d মানে 4d = 18। এই -2 এই পাশে যোগ হবে, তার মানে এই পাশে থাকতেছে 4d, এই পাশে আছে 18, এই -2 এই পাশে গেলে +2, তাহলে 4d = 20, তাহলে d = কি হবে, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, তাহলে 20/4, তাহলে d = 5। তো d = 5, এই d এই আমাদের বের করার দরকার, তা d এর মান পেয়ে গেছি, d এর মান পেয়ে গেছি। তাহলে এখন দেখেন প্রথম পদ হচ্ছে -2, তাহলে তার পরের পদ কি হবে, সমান্তর ধারা কেমনে গঠিত হয়, কোন পদের সাথে এই d এর মান যুক্ত করে পরের পদ, তাহলে -2 এর সাথে এই 5 যুক্ত করেন, তাহলে -2 + 5 মানে 3, মানে এর পরবর্তী পদটা 3। এই 3 এর পরবর্তী পদ কেমনে পাবেন, এই 3 এর সাথে এই যে d যুক্ত করতে হবে মানে 5, তো এই 3 এর সাথে 5 যুক্ত করলে পরের পদ 8। এর পরের পদ কেমনে পাবেন, এই 8 এর সাথে 5 যুক্ত করে পরের পদ 13। এর পরের পদ কেমনে পাবেন, এই 13 এর সাথে 5 যুক্ত করে 13 + 5 18, এই যে 18 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এই যে -2, তাহলে তারপরটা এখানে P ছিল, তাহলে এটা হলো P, তারপরটা এখানে Q ছিল, তাহলে এটা হচ্ছে Q, তারপরটা এখানে R ছিল, তাহলে এটা হচ্ছে R, আর এর মান হচ্ছে 13। খুবই সিম্পল, ভেরি সিম্পল। তাই এই টাইপের প্রশ্ন আসলে আপনার টার্গেট কি, টার্গেট হচ্ছে ডি এর মান বের করা, কারণ ডি বের করলেই সমান্তর ধারা গঠন করা যাবে। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাব নেক্সট প্রশ্নে। এটা কত নাম্বার ছিল, এটা ছিল হচ্ছে 81 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 81 পরে আমি 82 নাম্বার প্রশ্ন এখন করাবো না, কারণ 82 থিওরি এখনো পড়াইনি। 83 নাম্বার প্রশ্ন দেখেন, 83 নাম্বার প্রশ্নে বলছে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস ... কে একটি সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা, এবং সাধারণ অন্তর 5, এবং বলে দিছে এদের সাধারণ অন্তর 5। সাধারণ অন্তর 5 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক, এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। একটু বলে নেই, ডি নাম্বার অপশনটা ভুল আছে, বুঝছেন, ডি নাম্বার অপশনটা একটু কারেকশন হবে। এখানে ডি নাম্বার অপশন, এখানে আসলে এটা এরকম হবে, d ইজ ইকুয়াল টু a প্লাস b/2। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে সম্পর্ক কার কার, BAC, BAC এর মধ্যে রিলেশন, এখানে BAC এর মধ্যে রিলেশন, এখানে BAC এর মধ্যে রিলেশন। তাহলে এখানে B কোন, এই যে ABC দেখেন, এই যে এইদিকে তাকান, এরা সবাই সমান্তর ধারাভুক্ত, তাহলে এই তিনজন কি সমান্তর ধারাভুক্ত না? অবশ্যই, এরা সবাই সমান্তর ধারাভুক্ত, মানে এই তিনজনও সমান্তর ধারাভুক্ত। এখন বলবেন ভাই এই তিনজনকে নিচ্ছেন কেন, কারণ সম্পর্কগুলো যে এই তিনজনের মধ্যে দেওয়া, এই যে অপশনে যে অপশন দেখে বুঝতেছি যে এই সম্পর্কগুলো যে এবিসির মধ্যে দেওয়া, তাহলে এই তিনজন কি সমান্তর ধারাভুক্ত না? অবশ্যই। তার মানে এই এবিসিও কি
এই এ বি সিও কি সমান্তর ধারাভুক্ত। তাহলে আমি কি বলছিলাম মনে আছে আপনাদের, তিনটা পদ যদি সমান্তর ধারাভুক্ত হয় তাহলে এই মাঝের পদের মান কি হয়, এই মাঝের পদের মান পাওয়া যায় এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে, তাহলে a প্লাস সি ডিভাইডেড বাই 2, তার মানে যে a প্লাস সি ডিভাইডেড বাই 2, এ নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন আমার কথাটা? চুরাশি নাম্বার প্রশ্নটা কোথাও না একটু মিসিং আছে, আমি মিসিং জিনিসটাই ধরতে পারছি না, আমি ওটা সামনের ক্লাসে করে দিব। হ্যাঁ, যে কোথায় কি যেন একটা জিনিস মিসিং হয়েছে আমি বুঝতে পারছি না নিজেই। হ্যাঁ, আমি ওটা করে দিব অবশ্যই। এবার 85 নাম্বার প্রশ্ন দেখেন। 85 নাম্বার প্রশ্নে বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু n ডিভাইডেড বাই 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস আপ টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু s। মানে এই পুরোটার ভ্যালু হচ্ছে s। এই যে এইটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু s হলে s এর মান কত, মানে এইটা সমাধান করলে কি আসবে? খুবই সিম্পল, কিন্তু দেখে মনে হচ্ছে যে কি একটা অবস্থা। সবাই একটু তাকাবেন প্লিজ। উপরে কি আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু কি n ডিভাইডেড বাই নিচে আছে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস আপ টু প্লাস n প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু s বলছে। তাহলে s এর মান কত? এখন দেখেন উপরেরটা কি সমান্তর ধারা না? ইয়েস, উপরটা কিন্তু সমান্তর ধারা, তাহলে এটা যোগফল বের করতে হবে, এটা সমষ্টি যোগ বের করব, এটারও সমষ্টি বের করবো, এটাও সমান্তর ধারা। কিন্তু উপরেরটা কিন্তু দেখেন 1 থেকে শুরু করে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 আপ টু n, এই উপরেরটা কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখেন এটার সূত্র কিন্তু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই যে এটা সূত্র। এই সূত্র কখন? যখন 1 থেকে শুরু হবে এবং কোনো মিসিং থাকবে না, 1 থেকে n পর্যন্ত এই সূত্র, মনে আছে? কিন্তু এখানে কিন্তু 1 থেকে শুরু হয়নি, তার মানে এখানে কিন্তু এই সূত্রটা খাটবে না, তাহলে এখানে কিন্তু এই সমষ্টিটা বের করতে হবে। আর যদি আপনার এইটার সূত্র মনে না থাকে সমস্যা নাই, আপনি এটা সমষ্টি বের করার সূত্র কি তাকান, সমষ্টি বের করার সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা, এদিকে তাকান, গড় ইন্টু পদ। তো গড় কেমনে বের করবেন? গড় কেমনে বের করবেন? গড় হচ্ছে শেষ পদ, শেষ পদ মানে n প্লাস 1 যোগ প্রথম পদ ভাগ 2, এটা হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। এখানে পদ কত? 1 থেকে 10 পর্যন্ত, যদি 10টা পদ থাকে তাহলে 1 থেকে n পর্যন্ত n সংখ্যক পদ আছে, 1 থেকে n পর্যন্ত n সংখ্যক পদ আছে। যদি কনফিউশন হয় তাহলে পদ সংখ্যা বের করবেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, সমস্যা নেই। কিন্তু 1 থেকে n পর্যন্ত পদ সংখ্যা n সংখ্যক। এখন বলেন এখানে গড়, এটার সমষ্টি কি? গড় ইন্টু পদ সংখ্যা, কারণ এটাও তো সমান্তর ধারা। তো গড় কেমনে? গড় হচ্ছে শেষ পদ, এখানে শেষ পদের মান n প্লাস 1 প্লাস প্রথম পদ হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় ইন্টু এখানে পদ সংখ্যা কত? এখানেও পদ সংখ্যা n সংখ্যক, কারণ দেখেন এখানে 1 বাদ গেছে, এখানে n প্লাস 1 হয়েছে, তাহলে n সংখ্যক। কনফিউশন হলে পদ সংখ্যা সরাসরি বসাবেন না, পদ সংখ্যা বের করার সূত্র কি? শেষ পদের মান n প্লাস 1 বিয়োগ প্রথম পদ মানে 2 ভাগ সাধারণ অন্তর, এই যে 3 থেকে 2 বিয়োগ করে 1 প্লাস 1, কোনো সমস্যা আছে? তাহলে উপরে কি থাকতেছে? n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n, আর নিচে কি থাকতেছে? দেখেন এখানে n প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে দেখেন, আচ্ছা এখানে কি থাকছে? এই -2 থেকে 1 গেলে n মাইনাস 1, আর 1 দিয়ে ভাগ করলে, শোন 1 দিয়ে ভাগ করলে তো কিছুই হয় না, তাহলে 1 দিয়ে ভাগ করা যায় না, করাও তাই, তো এই 1 দিয়ে ভাগ করাচ্ছে না করাই ভালো। তাহলে উপরে থাকতেছে n মাইনাস 1 আর এই যে প্লাস 1, ঠিক আছে? এই -1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n, আর নিচে থাকতেছে n প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n, এই n কাটা, তাহলে উপরে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা উল্টা দিচ্ছি, উল্টা দিলে এই 2 যাবে উপরে, নিচে হচ্ছে n প্লাস 3, এই 2 কাটা, তাহলে উপরে n প্লাস 1 নিচে হচ্ছে n প্লাস 3। আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল। আমি আবার বলছি, আপনি যা শিখছেন সমান্তর ধারার সমষ্টি বের করার জন্য যা শিখছেন তাই অ্যাপ্লাই করছি। গড় ইন্টু পদ সংখ্যা, গড় হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, আর 1 থেকে n পর্যন্ত পদ সংখ্যা n সংখ্যক কি থাকে, তাই আমি বসাই দিয়েছি। যদি না বুঝেন তাহলে এখানে পদ সংখ্যা সূত্র বের করবেন, সূত্র দিয়ে পদ সংখ্যা বের করবেন। এখানেও কি করছি? গড় ইন্টু পদ সংখ্যা, গড় হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। তো এটাকে 1 দিয়ে ভাগ করলেই কি আর না করলেই কি? 1 দিয়ে ভাগ করলে তো জিনিসটা উপরে যা আছে তাই হয়, হয়েছে? হ্যাঁ, আচ্ছা এবার গেল। এবার হচ্ছে আমি আপনাদেরকে করাবো হচ্ছে 86 নাম্বার 86।
86 নম্বরে কি বলছে দেখেন, 86 নম্বরে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এটা হচ্ছে 1 নাম্বার, দেখেন 1 নম্বরে বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 ডট। আবার 2 নম্বরে বলছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ তারপরে ডট 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 ডট। ঠিক আছে, বলছে 1 ও 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। 1 ও 2 নং ধারা, এই যে 1 নং ধারা বলতে এই যে এটাকে বোঝাচ্ছে, 2 নং ধারা বলতে এই যে এটাকে বোঝাচ্ছে। এই 1 ও 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, মানে এইটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে s1, এইটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে s2। ঠিক আছে, s2 হলে নিচের কোনটি সঠিক? এই নিচের কোনটি সঠিক, তার মানে আমি কিন্তু এই অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি s1 আর s2 এর মধ্যে রিলেশন, s1 আর s2 এর মধ্যে রিলেশন, মানে এই টোটালটার যোগফল আর এই টোটালটার যোগফলের মধ্যে রিলেশন। এই টোটালটার যোগফলকে ধরা হয়েছে কি s1, তার মানে এটা হচ্ছে এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু s1। এই যে বলে দিছে এই 1 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমাকে বলেন তো এই 1 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি বলে, তাহলে আপনারা আমাকে বলেন এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে লাস্টের পদের মান এখানে কত হবে? n হবে। এখানে পদ আছে n সংখ্যক, কি করে বুঝলাম? এই যে বলছে 1 ও 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে এখানে পদ আছে n সংখ্যক। তো এখানে যদি পদ n সংখ্যক থাকে তাহলে শেষ পদের মান কত? n। মানে আমি বলছিলাম যে 1 2 3 4 এরকম হলে, এরকম থাকলে যদি কোনো মিসিং না থাকে তাহলে শেষ পদের মান পদ সংখ্যার সমান হয়, আর না হলে বের করবেন। এটা হলো s1। ঠিক আছে, আর এই যে এই ধারা যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 ডট, এখানে লাস্টের পদের মান 2n, এটা হলো s2। ঠিক আছে, এখন আমাকে বলেন এই s1 মানে যদি এইটা হয় তাহলে s1 ইজ ইকুয়াল টু কি? আপনারা আমাকে বলবেন এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই হবে কিনা? হবে কিনা বলেন? প্রথম n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি 1 2 3 4 এগুলো যোগ করলে সূত্র হয় n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা কিন্তু আমরা আগেও শিখাইছি, আগের অঙ্কেও শিখালাম। এই যে দেখেন n ইন্টু n প্লাস 1 বাই 2, nটা এই পাশে লিখছি, ব্যাপার না। আর এই সবগুলো যোগ করলে দেখেন 2 4 6 8, এটা হচ্ছে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এই সবগুলো যোগ করলে হবে s2। এই যে তার মানে s2 এর মান কত? s2 এর মান হচ্ছে এগুলো যোগ করলে, আর প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, তাই কি না? কথা কি বোঝা যাচ্ছে? এটা না বুঝলে সমস্যা নাই, আপনি সমষ্টি বের করবেন। এই যে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কত? n সংখ্যক বলাই আছে। এবার এই দুইজনের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। আচ্ছা, এই দুইজনের মধ্যে রিলেশন বিল্ড আপ করা তো কোনো ব্যাপারই না, কারণ আমি দেখতে পাচ্ছি এই s1 এর এই ইকুয়েশনে এই s2 এর ভ্যালুটা বসানোর জায়গা আছে। এখানে আছে উপরে n ইন্টু n প্লাস 1, আর s2 এর ভ্যালু হচ্ছে n ইন্টু n প্লাস 1। দেখেন s2 এর ভ্যালু হচ্ছে n ইন্টু n প্লাস 1, অর্থাৎ এইটুক হলো এইটা, তাহলে এইটুক মানে হচ্ছে s2, তাহলে এইটুকের পরিবর্তে s2 বসানো যায়। s2 মানে কি? n ইন্টু n প্লাস 1 না? তো n ইন্টু n প্লাস 1 এর পরিবর্তে s2 বসানো যায়। তাহলে s1 মানে কি দিয়ে আছে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে s1 ইকুয়াল টু এই n ইন্টু n প্লাস 1, এটা মানে হচ্ছে s2। তো এটার পরিবর্তে বসাবো s2, আর নিচে হচ্ছে 2, আর গুণ করে দিলে 2s1 ইজ ইকুয়াল টু s2। এটাই হলো রিলেশন, দেখছেন? 2s1 ইজ ইকুয়াল টু s2, 2s1 ইজ ইকুয়াল টু s2, দেখছেন? 2s1 ইজ ইকুয়াল টু s2, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি কোশ্চেনটা বুঝছেন? প্লিজ এটা কি বুঝছেন? অনেকে এটা বোঝে না। এই শেষে n কিভাবে দিছি? আমার মুখস্থ যে 1 2 3 4 5, যদি এরকম 1 থেকে শুরু হয় এবং মাঝে কোনো মিসিং না থাকে তাহলে শেষ পদের মান কত? পদ সংখ্যার সমান। তাহলে এখানে পদ সংখ্যা n সংখ্যক, তাই শেষ পদের মান n। আর 2 4 6 8 এরকম n সংখ্যক পদের জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে শেষ পদের মান হয় 2n। এটা আমার মুখস্থ। আর মুখস্থ না থাকলে কি করতে হবে? বের করতে হবে। বের করতে হবে কিভাবে? ওই যে n তম পদ বের করা শিখাইছি। ক্লিয়ার? দেখে মনে হচ্ছে কি নাকি? কিছুই না, এই দুইটার মধ্যে জাস্ট রিলেশন তৈরি করতে হবে। এখন এইটার সূত্র আপনাদেরকে তো আমি পড়াইছি ভাই, 1 2 3 4 5 এরকম n পর্যন্ত যোগ করলে n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়, গাউসের সূত্র। গাউস এটা বের করছিল। আর 2 4 6 8 এরকম জোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখন দেখেন একটা মজার জিনিস শেখাই আজকে আপনাদেরকে, এদিকে তাকান। 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট 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 যোগ 2n, এটা কত?
এখানে পদ আছে কত সংখ্যক, n সংখ্যক পদের সমষ্টি। এটা বের করার জন্য এদিকে তাকান, এখান থেকে কি 2 কমন নেওয়া যায়? এখান থেকে কিন্তু 2 কমন আছে। দেখেন প্রত্যেক পদে 2 কমন নিলে কি থাকছে, 2 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 4 প্লাস ডট 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 ডট, এখান থেকে 2 কমন নিলে এখানে থাকবে n। এখান থেকে 2 কমন নিছি, 2 কমন নেওয়ার পরে এই জিনিসটা হয়ে গেছে আসলে এইটা। তার মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে সামনে আছে 2, আর এইটুকের যোগফল কিন্তু আমরা আগেই জানি অলরেডি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই 2 কেটে থাকলো হচ্ছে n ইন্টু n প্লাস 1। তার মানে এই যে জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1। কিভাবে? এই যে এইটাকে ব্যবহার করে, এই সূত্রকে ব্যবহার করে, দেখছেন এই যে জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 কিভাবে আসছে? এখান থেকে 2 কমন নিলে সেই 2 আর এই নিচের 2 কেটে n ইন্টু n প্লাস 1 আসে। যে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে বুঝতে হবে, বুঝা থাকলে পরে লাভ আছে। হ্যাঁ, এগুলো লাভ আছে, বেশি পড়ে ক্ষতি নাই, বেশি পড়ে লাভ। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, একটি সমান্তর ধারার সমষ্টি n ডিভাইডেড বাই 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু n মাইনাস 1 হলে ধারাটির প্রথম পদ কত? এই টাইপের কোশ্চেন। দেখেন এখানে কিন্তু একটা সমষ্টির একটা ইকুয়েশন দেওয়া আছে। সমষ্টি এটা কিন্তু সমষ্টির সমীকরণে, যে একটি সমান্তর ধারার সমষ্টি কত সংখ্যক পদের সমষ্টি? n সংখ্যক। কিভাবে? এই যে এখানে n দেখতেছি, n সংখ্যক পদের সমষ্টি হলে ধারাটির প্রথম পদ কত? কি বের করতে বলছে? ধারাটির প্রথম পদ মানে a বের করতে বলছে। a কত? a বের করতে বলছে। এটা 2 ভাবে করা যায়। একটা হচ্ছে তাকান, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখানে n দেওয়া নাই, আমরা তবু n দিয়ে দিলাম। হ্যাঁ, ইজ ইকুয়াল টু n বাই 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু n মাইনাস 1। এটা সমষ্টির সূত্র না? ইয়েস। তাইলে সমষ্টির সূত্রে n ইকুয়াল টু যদি আমি 1 বসাই, n ইকুয়াল টু 1 হলে, n ইকুয়াল টু 1 বসালে কি পাবেন? গতকাল পড়াইছিলাম যে n এর মান যদি আপনি এখানে 3 বসান, তার মানে প্রথম 3টা পদের সমষ্টি বেরোবে, রাইট? তাহলে n ইকুয়াল টু যদি 1 বসান, তার মানে এখান থেকে প্রথম একটা পদের সমষ্টি, আর প্রথম একটা পদের সমষ্টি মানেই প্রথম পদ, কালকে পড়াইছি কিন্তু। তার মানে এখান থেকে n ইকুয়াল টু 1 বসালে একটা পদের সমষ্টি, প্রথম একটা পদের সমষ্টি মানে প্রথম পদ চলে আসবে। হ্যাঁ, তো বসান n ইকুয়াল টু 1 বসালে s1 ইকুয়াল টু, এই যে n এর মান 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু n মাইনাস 1, n এর মান 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 বাই 2 ইন্টু 4 প্লাস 1 মাইনাস 1 মানে 0। এই যে 0 কে 2 দিয়ে গুণ করলে 0। তার মানে এখানে কি থাকতেছে? তাহলে s1 ইকুয়াল টু হাফ ইন্টু 4 এর সাথে 0 যোগ করলে 4, তাহলে এই 2 দিয়ে 4 কে কাটলে 2। তার মানে s1 ইকুয়াল টু 2। s1 মানে প্রথম একটা পদের সমষ্টি, আর প্রথম একটা পদের সমষ্টি মানেই হচ্ছে প্রথম পদ, বুঝছেন? তার মানে এই যে প্রথম একটা পদের সমষ্টি বের হইছে মানে প্রথম পদ বের হইছে, অর্থাৎ a ইকুয়াল টু 2 বের হইছে। এর ভ্যালু হচ্ছে 2। বি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন আমার কথাটা? খুবই সিম্পল। সমষ্টির সমীকরণ দেওয়া আছে, প্রথম পদ চাইছে, তো সমষ্টির সমীকরণে যদি আমি n এর মান 1 বসাই, তার মানে প্রথম একটা পদের সমষ্টি আসবে, আর প্রথম একটা পদের সমষ্টি মানেই প্রথম পদ। তাহলে এখানে যদি n এর মান 2 বসান, তার মানে প্রথম 2টা পদের সমষ্টি আসবে। হ্যাঁ, ওকে। আরো একটা ভাবে এই অঙ্কটা করা যাবে, আমি করে দিচ্ছি, মুছে দেব, এটা মুছে দিই। আরো একটা ওয়েতে আমরা প্রশ্নটা সলভ করতে পারবো। কিভাবে? দেখেন, কম্পেয়ার করে। এখানে সমষ্টির সমীকরণ দেওয়া আছে, সুতরাং এই জিনিসটাকে আমরা সমষ্টির যে মূল সমীকরণ, সমষ্টির মূল সমীকরণ কি? Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে সমষ্টির মূল সমীকরণ, তাই না? এই মূল সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করেও করা যাবে। এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে কি s ইকুয়াল টু কি দেওয়া আছে? n বাই 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু n মাইনাস 1। ব্যাস, এখন এই সমীকরণটাকে এরকম করে সাজাতে হবে, কারণ এটাই তো আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ, মানে মূল সমীকরণ। তাহলে মূল সমীকরণে এখানে n বাই 2 আছে, এখানেও n বাই 2 আছে, মানে মিল আছে। দেখেন, মূল সমীকরণে এখানে আছে 2a, তাহলে এখানে আমাকে 2a বানাতে হবে। তাহলে এখানে 2 আছে, তাহলে আমাকে 2 বানাতে হবে, তার সাথে a আছে। কিন্তু এখানে তো 4 ছিল, তাহলে এখানে 2 আনতে হবে। কেন? কারণ এখানে সূত্রে আছে। কিন্তু এখানে তো 4 ছিল, তাহলে 4 বানাই দেন। তাহলে 2 এর সাথে 2 গুণ করে 4 বানাই দিলাম। এই যে 2a প্লাস n মাইনাস 1, তাহলে এখানে n মাইনাস 1 আছে, আমি n মাইনাস 1 দিব, ইন্টু এখানে d ইন্টু d, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n মাইনাস 1 এর সাথে কিছু একটা গুণ থাকলে সেটা d, তো n মাইনাস 1 এর সাথে 2 গুণ ছিল, তার মানে 2 এই পাশে আমি দেখালাম, এই পাশে গুণ থাকাও যা, এই পাশে গুণ থাকাও তাই, সমস্যা নাই, গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে ব্যাপার না। তাহলে এই যে সমীকরণটা দেওয়া ছিল
সেটাকে আমরা এই মূল সমীকরণের সাথে কম্পেয়ার করলাম। এবার দেখেন এখানে n/2 আছে, এখানে n/2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে n-1 আছে, এখানে n-1 আছে, এখানে 2-র সাথে গুণ যে থাকে সে হলো a। দেখেন 2 এর সাথে যে গুণ থাকে সে a, তাহলে এখানে 2 এর সাথে 2 গুণ আছে, তার মানে এই যে কম্পেয়ার করলে a এর মান হচ্ছে এই যে এটা, n-1 এর সাথে যে গুণ থাকে সে d, আর এখানে n-1 এর সাথে 2 গুণ আছে, তার মানে এই 2 হচ্ছে d। বুঝছেন? তার মানে এই সমীকরণকে এখন মূল সমীকরণের সাথে কম্পেয়ার করলেও এই যে এই a হচ্ছে কত 2, তাহলে a = 2। আপনি দুই ভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট কি বলছে? একটি সমান্তর ধারার সমষ্টি s = n/2 × 4 + 2 × n-1 হলে ধারাটির সাধারণ অন্তর কত? কোনো সমস্যা নাই, এখানে এটা কি দেওয়া আছে? একটি সমান্তর ধারার সমষ্টি, মানে এটা হচ্ছে সমষ্টি কত সংখ্যক পদের? n সংখ্যক পদের সমষ্টি। বলা নাই, তবু বুঝে নিতে হবে, কারণ এই যে n/2 আছে, n/2 তো এমনিতে আসেনি, এটা n সংখ্যক পদের সমষ্টি বলেই তো এখানে n আছে, তাই না? তো এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, মানে Sn = n/2 × 2a, মানে 4 + 2 × n-1। এটা দুই ভাবে করা যাবে। এখন এখানে n এর মান যদি 1 বসাই, n এর মান 1 বসালে কি পাবো? প্রথম পদের মান পাবো। n এর মান 1 বসালে এই যে n এর মান 1 বসালে S1 = n এর মান 1/2 × 4 + 2 × n এর মান 1, তাহলে 1 - 1, তাহলে S1 = ½ × 4 + 2 × এটা 0 × 2 মানে 0, ঠিক আছে? তাহলে ½ × হচ্ছে 4, এই 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে S1 2, S1 মানে কিন্তু প্রথমে একটা পদের সমষ্টি, মানে প্রথম পদ 2, তাহলে n এর মান 1 বসালে আমি প্রথম পদ পাইছি। এবার n এর মান 2 বসালে কিন্তু দ্বিতীয় পদ পাবেন না, n এর মান 2 বসালে প্রথম দুইটা পদের যোগফল পাবেন। এখানে n এর মান 2 বসালে প্রথম দুইটা পদের সমষ্টি পাবেন, তাহলে n এর মান 2 বসান এখানে, তাহলে এখানে আসবে S2 = এই যে 2/2 × 4 + এই যে 2 × 2 - 1, কেন 2 - 1? এই যে n এর মান 2, 2/2 মানে 1 × 4 + 2 × 2 - 1 মানে কিন্তু 1, তাই 1 দিয়ে গুণ করলেও আর না করলেও, তাহলে 4 + 2 = 2, তাহলে 4 + 2 কত? 6। এই 6 কিন্তু দ্বিতীয় পদ না, এখানেই ভুলটা কিন্তু বেশিরভাগ মানুষ করে, বি কেয়ারফুল, এদিকে তাকান। এই 6 হলো প্রথম দুইটা পদের সমষ্টি, তার মানে 6 এর মধ্যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল আছে, তাহলে এই প্রথম দুইটা পদের সমষ্টি থেকে যদি আমি প্রথম পদের মানটা বাদ দিই তাহলে দ্বিতীয় পদ পাবো। তাহলে অতএব দ্বিতীয় পদ মানে t2 = কেমনে হবে? এই 6 থেকে ওই যে প্রথম পদ 2 বাদ দিলে এটা হচ্ছে 4, তার মানে হচ্ছে দ্বিতীয় পদ, এটা দ্বিতীয় পদ আর এটা হচ্ছে প্রথম পদ। তাহলে ধারাটা কেমন? বলেন? তাহলে ধারাটা প্রথম পদ হচ্ছে 2, পরের পদ হচ্ছে 4, এরপরের পদ কেমনে পাবেন? আর তো দরকার নাই ভাই, আমি তো এখন সাধারণ অন্তর কেমনে বের করবো? এই 4 থেকে এটা বাদ দেন, তাহলে 4 - 2, তাহলে d = 4 - 2 = 2, তার মানে এই প্রশ্নে সাধারণ অন্তরের মান 2, উত্তর শেষ। ঠিক আছে না? বুঝছেন? তার মানে সাধারণ অন্তর যদি কখনো বের করতে বলে, আপনি n এর মান 1 বসায় প্রথম পদ বের করবেন, n এর মান 2 বসায় প্রথম দুইটা পদের সমষ্টি বের করবেন, সেই প্রথম দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদ বাদ দিলে দ্বিতীয় পদ আসবে। প্রথম পদ পেয়ে গেছেন, দ্বিতীয় পদ পেয়ে গেছেন, এখন তো ধারা বের করার কোনো ব্যাপারই না। প্রথম পদ দ্বিতীয় পদ পাইছেন, তাহলে এখন সাধারণ অন্তর কেমনে বের করবেন? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেন। কিন্তু সমস্যাটা বাধায় কি জানেন? ওরা এই 6কে, এই যে S2কেই দ্বিতীয় পদ ধরে উল্টাপাল্টা করে ফেলে। S2 তো দ্বিতীয় পদ না, S2 হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি। তা প্রথম দুইটা পদের সমষ্টি থেকে প্রথম পদটা বাদ দিলে সেন দ্বিতীয় পদ আসবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট দেখেন, এখানে বলছে একটি সমান্তর ধারার n-তম পদ। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু এভাবেও সলভ করা, কম্পেয়ার করেও সলভ করা যাবে। দেখেন কিভাবে কম্পেয়ার করে সলভ করবেন। এই যে একটি সমান্তর ধারার সমষ্টি দেওয়া আছে n/2 × 4 + 2 × n-1, এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটাকে আমরা মূল সমীকরণ কি? মূল সমীকরণ হচ্ছে s = n/2 × twice a + n-1 × d, এটা হলো মূল সমীকরণ। এই সমীকরণকে আমরা এই মূল সমীকরণের সাথে কম্পেয়ার করব। তার জন্য এখানে বাইরে কিন্তু n/2 আছে, এখানে n/2 আছে, মানে এখানে মিল আছে, সমস্যা নেই। এখানে থাকে 2a, কিন্তু এখানে আছে 4, এই 4 কে 2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে 2 × 2 দিব,
2 কেন দিচ্ছি, এখানে 2 আছে তাই 2 দিছি। আর এখানে কত দিব, এখানে যত দিলে এইটা হয় তত দিব। এখানে যদি 6 থাকতো তাহলে এখানে 3 দিতাম, বুঝছেন? প্লাস এখানে আছে n-1, আমি n-1 দিলাম, এই যে n-1 আছে, তার সাথে এখানে আছে d, আর এর সাথে এখানে 2 গুণ ছিল, সেই 2 হচ্ছে এই যে এখানে। তাহলে এখন আমি কি বলছি, n/2 2a এই যে n-1 ইন্টু d, অর্থাৎ n-1 এর সাথে যা থাকে সেটা d, n-1 এর সাথে এখানে আছে 2, তার মানে 2 হচ্ছে d এর মান, বুঝছেন? কম্পেয়ার করলে এক লাইনই হয়ে যাবে। নেক্সট কি বলছে, একটি সমান্তর ধারার n-তম পদ। এবার কিন্তু বলছে সমান্তর ধারার n-তম পদ এত, বলছে সাধারণ অন্তর কত। দেখেন এটা কি সমান্তর ধারার, এটা n-তম পদ, এটা হলো n-তম পদের সমীকরণ, তার মানে এটা হচ্ছে tn, তার মানে tn ইজ ইকুয়াল টু 5n প্লাস 3। অঙ্কে চাইছে কি সাধারণ অন্তর। আরে ভাইয়া সাধারণ অন্তর পেতে হলে কি পেতে হয়, সাধারণ অন্তর পাইতে হলে একটা ধারার পাশাপাশি যে কোনো দুইটা পদের মান পাইলেই সাধারণ অন্তর পাওয়া যায়। পাশাপাশি যে কোনো দুইটা পদ পাইলেই সাধারণ অন্তর পাওয়া যায় বিয়োগ করে, তাই কি না? তাহলে অঙ্কে যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে, তাহলে আমার টার্গেট হচ্ছে পাশাপাশি দুইটা পদ বের করা। তাহলে এখানে n এর মান 1 বসান, এটা কিন্তু n-তম পদের সমীকরণ, তার মানে এখানে যদি n এর মান 1 বসাই তার মানে প্রথম পদ বেরোবে। তো n = 1 বসালে t1, এই যে n এর মান 1, এখানে 1 বসাইছি, তাহলে t1, তাহলে 5 ইন্টু এই যে n এর মান 1 প্লাস 3, 5 কে 5 আর 3 8, তার মানে t1 হচ্ছে 8, t1 মানে প্রথম পদ, n এটা হচ্ছে প্রথম পদ। এবার n এর মান 2 বসাবো, n এর মান 2 বসালে এই যে n এর মান যখন 2 বসাবেন তার মানে t2 পাবেন, t2 মানে দ্বিতীয় পদ। তাহলে 5 ইন্টু 2 প্লাস 3, 5 2 10 আর 3 13, তাই যে t2 হচ্ছে 13। তাহলে ধারাটা কেমন, প্রথম পদ 8, তারপরে পদ 13, তারপরে আসবে কিছু একটা, আসুক দরকার নেই, আমি তো পাশাপাশি দুইটা পদ পাইলেই হয়েছে। কারণ সাধারণ অন্তর বের করবে এখন কিভাবে, এটা থেকে এটা বিয়োগ দিব, তাহলে 13 - 8 ইজ ইকুয়াল টু 5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5। বুঝতে পারছেন? খুবই সিম্পল। আপনার n-তম পদের সমীকরণ দেওয়া আছে, এটা আরো সহজ। এখানে n এর মান 1 বসালে প্রথম পদ পাবেন, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবেন, আর দুটা বিয়োগ করলে হবে। কিংবা আপনি যদি এখানে n এর মান 3 বসান তাহলে তৃতীয় পদ পাবেন, n এর মান 4 বসালে চতুর্থ পদ পাবেন, সেই দুটা বিয়োগ করলেও ওই এটাই আসবে। 1 2 যে বসাতে হবে, নট নেসেসারি। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এটা করানোর আগে আমি ওদিক থেকে দুইটা অঙ্ক করে আসবো, আমাদের ওদিকে দুইটা অঙ্ক বাকি আছে। সেটা হচ্ছে সাতাশি নাম্বার কি করছি, হ্যাঁ 59 নাম্বার, 59 নাম্বার প্রশ্ন আমাদের ওদিকে বাকি আছে। 59 দেখেন, এই যে 59 নাম্বার প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিবেন। এই টাইপের প্রশ্ন ইদানিং খুব আসতেছে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, নাহলে কিন্তু বিপদ। log 9 প্লাস log 27 প্লাস log 81 প্লাস আপ টু ধারাটির সাধারণ অন্তর কত? শোনেন, যখন আপনি দেখবেন যে এখানে সাধারণ অন্তর বের করতে বসে, তখন আপনি শিওর থাকবেন এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা না হলে আপনাকে কখনোই সাধারণ অন্তর বের করতে বলবে না। তাহলে এটা একটা সমান্তর ধারা। ওকে, তাহলে log 9 প্লাস log 27 প্লাস log 81 প্লাস আপ টু, এটা একটা সমান্তর ধারা। কি করে বুঝলাম? যেহেতু কোশ্চেনে সাধারণ অন্তর বের করতে বসে। এখন সাধারণ অন্তর কেমনে পাওয়া যায়? যে কোনো পদ, এই log 27 একটা পদ, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে হয়। তবে log 27 থেকে log 9 বিয়োগ করলে হবে, তবে d = log 27 মাইনাস log 9। এখন এরকম কোনো অপশন নাই, দেখেন এরকম, এটাই উত্তর, এটাই কিন্তু উত্তর, কিন্তু এরকম কোনো অপশন আমি এখানে দেখতে পাচ্ছি না। তখন বুঝতে পারতেছি যে এই জিনিসটাকে আরো ভাঙানোর সুযোগ আছে। তো লগের অঙ্ক তো আমি আগেই সলভ করেছি, তো ভাঙানোর জন্য এই যে 27 কে লেখা যায় কত? 27 কে লেখা যায় 3 এর কিউব মাইনাস এই 9 কে কি লেখা যায়? 9 কে লেখা যায় 3 স্কয়ার। এবার আমরা কি করছিলাম, লগের পাশে যে সংখ্যা থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে চলে আসে। হ্যাঁ, তার মানে এই 3 চলে আসবে তার সামনে, তার মানে 3 log 3, যে 3 সামনে চলে আসলো, আর log 3 মাইনাস এই 2 চলে আসবে সামনে, তাহলে 2 log 3। এবার তাকান, এখানে 3টা log 3, log 3 এর সামনে 3 আছে, এর মানে এটা হচ্ছে 3টা log 3 আর এটা হচ্ছে 2টা log 3। তাহলে 3টা log 3 থেকে 2টা log 3 যদি বিয়োগ হয়ে যায় তাহলে কয়টা log 3 থাকে? একটা log 3 থাকবে, তাহলে ইজ ইকুয়াল টু log 3। ক্লিয়ার? তার মানে d ইজ ইকুয়াল টু log 3, আর d মানে সাধারণ অন্তর, তার মানে এই কোশ্চেনের উত্তর হচ্ছে log 3, সাধারণ অন্তর log 3। ক্লিয়ার?
ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের কোশ্চেন ইদানিং খুব আসতেছে লগ দিয়ে। ওকে, এখন দেখেন তাহলে ডির মান কত, এই যে এখানে এই লাইনটা দেখেন 3 log 3 মাইনাস 2 log 3, এই তো। এখন অনেকে 3 log 3, এখানে 3টা log 3 থেকে 2টা log 3 বিয়োগ হলে 1টা log 3 থাকে, বোঝে না। না বুঝলে সমস্যা না, এখান থেকে আপনি log 3 কমন নেন। log 3 কমন নিলে এখানে থাকবে 3, এখানে থাকবে 2, তাহলে log 3 ইন্টু 3 থেকে 2 গেলে কত 1, এই log 3 এর সাথে 1 গুণ করলে তো log 3 হয়, কোনো সমস্যা নেই, এইভাবে করবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা সলভ করব হচ্ছে, আচ্ছা 59 পরে 79 নাম্বার প্রশ্ন, 59 পরে 79। একবার আমি একটু দেখে নিচ্ছি, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ এই টাইপের কোশ্চেনগুলো এক জায়গায় রাখা উচিত ছিল। আমি যেন একই টাইপের প্রশ্নগুলো একসাথে সলভ করে দিচ্ছি। এবার 79 নাম্বার প্রশ্ন দেখেন, 79। আচ্ছা 79-এ কি বলছে, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু ধারাটির, এই ধারাটার সাধারণ অন্তর এবং সপ্তম পদ বের করতে বলছে। খেয়াল করবেন সবাই প্লিজ, কি কি চাইছে এখানে, সাধারণ অন্তর এবং সপ্তম পদ। সাধারণ অন্তর মানে ডি, সপ্তম পদ মানে T7, তাই কি না? কিন্তু আমি অপশনে দেখতে পাচ্ছি শুধু, অপশনে এরকম দুইটা মান থাকার কথা, একটা হচ্ছে সাধারণ অন্তরের মান আর একটা হচ্ছে T7 এর মান, কিন্তু শুধু সাধারণ অন্তরটা আসলে নাই। তার মানে এই কোশ্চেনে আপনি এই সাধারণ অন্তর এবং সপ্তম পদ, এই সাধারণ অন্তরের কথাটা কেটে দিবেন। হ্যাঁ, এই প্রশ্নের কারেকশন হচ্ছে, এই যে এরকম অঙ্কটা হচ্ছে এরকম, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির সপ্তম পদ কত, এই হলো প্রশ্ন। একটু কারেকশন আছে বইয়ে, একটু ঠিক করে নেবেন প্লিজ। হ্যাঁ, ধারাটির সপ্তম পদ কত, ওকে। তাহলে ধারাটির সপ্তম পদ কত, এটা যদি সাধারণভাবে করেন কোনো সমস্যা না, আমি দুইভাবেই করে দিব। এটা হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা সিকোয়েন্স, দেখেন এখানে 2, এটা হচ্ছে 2 এর ডাবল, এটা হচ্ছে 4 এর ডাবল, তাই না? তার মানে 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, তার মানে এরপরে 8 এর ডাবল, তারপর বুঝতেছেন বিষয়টা? তাহলে এটা হচ্ছে log 2, সিকোয়েন্স দেখে বুঝতেছি, log 4 আমি এমনিতেও করে দিব, প্লাস log 8, এরপরটা হবে log 8 এর ডাবল, 8 দুগুণে 16, তারপরটা হবে 16 এর ডাবল log 32, তারপরটা হবে 32 এর ডাবল log 64, তারপরটা হবে 64 এর ডাবল, 64 ডাবল log হচ্ছে 64 দুগুণে 128। এই সপ্তম পদ হচ্ছে এই যেটা দেখেন, 1 2 3 4 5 6 7, এটা উত্তর log 128 এলো, মানে সাধারণ সলিউশন। কিন্তু আপনি আরো ভালোভাবে সলভ করতে পারেন, কিভাবে? একটা সিকোয়েন্স দেখতে হবে, এখানে তাকান এদিকে, একটা সিকোয়েন্স দেখতে হবে, log 2 প্লাস log 4, এই log 4 কে আপনি লিখবেন 2 স্কয়ার, ভেঙে লিখতেছি, log 8 কে লিখবেন 2 টু দি পাওয়ার 3। আপনি এ থেকে বুঝে যাবেন যে এখানে 2 এর উপরে কিছু নেবেন 1, তাকান এদিকে প্লিজ, তাকান, বুঝতে হবে। এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা কত নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ। কিভাবে? 1 2 3, 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আছে, এটা 2 নাম্বার পদ, 2 এর উপরে 2 আছে, এটা 1 নাম্বার পদ, 2 এর উপরে 1 আছে, খেয়াল করছেন? তার মানে যত নাম্বার পদ 2 এর উপরে পাওয়ার তত, খেয়াল করছেন বিষয়টা? তাই এটা 3 নাম্বার পদ, তাই 2 এর উপরে পাওয়ার 3, এটা সিকোয়েন্স দেখে বুঝতে হবে। ও আচ্ছা, তাহলে যত নাম্বার পদ হয় 2 এর উপরে পাওয়ার তত থাকে, সামনে তো লগ আছেই। তাহলে আমার যেহেতু সপ্তম পদ চাইছে, তাহলে সপ্তম পদে কি হবে? যত নাম্বার পদ 2 এর উপরে তত থাকে, তাই কি না? তাহলে এরকম লগ থাকবে, তাহলে লগ থাকবে, তাহলে সপ্তম পদে কি হবে? এখানে কিন্তু 2 থাকবে, দেখেন 2 আছে, তার মানে সপ্তম পদে এখানে 2 থাকবে, 2 এর উপরে এখানে 7 থাকবে। কি করে বুঝলাম? যেহেতু তৃতীয় পদে যেহেতু 2 এর উপরে 3 আছে, মানে যত নাম্বার পদ 2 এর উপরে তত থাকবে, সাথে তো লগ আছেই। তাহলে যেহেতু সপ্তম পদ চাইছে, তাহলে সপ্তম পদে 2 এর উপরে 7 থাকবে, আর 2 এর উপরে 7 মানে 128, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর, তাহলে লগ 128। আমার কথা কি বুঝছেন? তাহলে উত্তর হচ্ছে লগ 128 সপ্তম পদ। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে তো আমি, এটা তো ফর্মাল সলিউশন না, ইনফর্মাল সলিউশন। তাহলে ফর্মাল সলিউশন কি? তাকান, কি নির্ণয় করতে বলছে বলেন? বলেছে ধারাটির সপ্তম পদ কত, এটা একটা সমান্তর ধারা, এর সপ্তম পদ চাইছে, মানে T7 সপ্তম পদ চাইছে, তাই তো? এখন সপ্তম পদ, n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
তাহলে সপ্তম পদের সূত্র কি? সপ্তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n, n মানে 7, তাহলে 7 মাইনাস 1 ইন্টু d, তার মানে a প্লাস 6d। এই a মানে প্রথম পদ, এই প্রথম পদের মান হচ্ছে log 2, তো এটা হচ্ছে log 2 প্লাস 6 ইন্টু d। এখন এই d এর মান যদি আমি বের করতে পারি তাহলেই তো আমার অঙ্ক হয়ে যাবে। এই d এর মান আমি কেমনে বের করব? d মানে সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর কেমনে বের করে? যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হয়, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করেন, তার মানে log 4 মাইনাস log 2। এই log 4 কে আমি ভেঙে লিখতে পারি, 4 কে লেখা যায় 2 স্কয়ার মাইনাস log 2। এই 2 সামনে চলে আসবে, 2 log এর সামনে চলে আসবে, তাহলে এই 2 সামনে চলে আসলে এটা হচ্ছে 2 log 2 মাইনাস log 2। এটা হচ্ছে দুইটা log 2, দুইটা log 2 থেকে একটা log 2 বিয়োগ হলে শুধু log 2। তার মানে d এর মান হচ্ছে log 2, অথবা এখান থেকে log 2 কমন নেবেন, log 2 কমন নিলে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, তো log 2 এর সাথে 1 গুণ করলে তো log 2 হয়। তাই d এর মান হচ্ছে log 2। এই d এর মান এখন এই যে এখানে বসাই দেব, তাহলে সামনে আছে log 2 প্লাস 6 ইন্টু d এর মান হচ্ছে log 2, তাহলে এখানে একটা log 2 আর এখানে 6টা log 2, তাহলে একটা log 2 আর 6টা log 2 যোগ করলে 7টা log 2 মানে 7 log 2। এইবার তাকান, তাহলে উত্তর হচ্ছে t7 = 7 log 2, এটাই উত্তর 7 log 2, কিন্তু অপশনে 7 log 2 নাই, তার মানে এই জিনিসটাকে আরেকটু মডিফাই করতে হবে। তো আমরা কি পড়ছিলাম যে log, দেখেন এদিকে তাকান, log a বেজ x টু দি পাওয়ার n হলে এই n সামনে চলে আসে, লগের পাশে যে সংখ্যা আছে তার উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে চলে আসে, তাহলে এটা সামনে চলে আসলে n log a বেজ x। তাহলে এখানে পাওয়ার থাকলে সেটা যদি সামনে আসে, তাহলে কখনো এই সামনে থেকে আমার প্রয়োজন হলে পরে আমি এখানে পাওয়ার আকারে নিতে পারি কিনা? তার মানে এই যে এখানে যে পাওয়ার 7 আছে, এই 7টা এখান থেকে এই 2 এর উপরে চলে আসবে, তার মানে এটা হচ্ছে log 2 টু দি পাওয়ার এই 7 এই 2 এর উপরে চলে আসলো, আর 2 টু দি পাওয়ার 7 মানে 128, তাই এটা হচ্ছে log 128। আমার কথা কি বুঝছেন? এই হলো ফর্মাল সলিউশন, আর ইনফর্মাল সলিউশন দেখেই বোঝা যাবে যে উত্তর কত। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট সেগুলো হয়ে গেছে, এখন আমাদের বাকি আছে হচ্ছে 89 হচ্ছে 90 91 দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি পাবেন কোথাও না কোথাও এই প্রশ্ন আপনি পাবেন, এতবার এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে। কি বলছে দেখেন, বলছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? এটা একটা ধারা, এই ধারার প্রথম 10টা পদের সমষ্টি বের করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে কয়টা পদ? 3টা পদ। দেখেন তাহলে ধারাটা কেমন, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ডট, এই ধারার প্রথম 10টা পদের সমষ্টি চাইছে, তাকাবেন। এখন এই ধারার যেহেতু প্রথম 10টা পদের সমষ্টি চাইছে, এখন এই ধারার 10টা পদের সমষ্টি আমাকে বের করতে হলে এই ধারার 10 নাম্বার পদ কত সেটা তো আমাকে জানতে হবে। এই ধারার 10 নাম্বার পদ কত সেটা আমাকে জানতে হবে। কিভাবে জানবো? এখান থেকে এমন একটা সিকোয়েন্স বের করব যা দেখে আমি বুঝে যাবো যে 10 নাম্বার পদ কত। তাই প্রথম আছে log 2, এই log 4 কে আমি ভেঙে লিখবো log 2 স্কয়ার, এই log 8 কে ভেঙে লিখবো log 2 কিউব প্লাস ডট 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 ডট। আমি এইখান থেকে সিকোয়েন্স দেখে বুঝে গেছি যে 10 নাম্বার পদ হবে log 2 টু দি পাওয়ার 10। অনেকে বলবেন ভাই কি করে বুঝলেন? এই দেখেন এটা কত নাম্বার পদ? 3 নাম্বার পদ। এই যে 1 2 3, 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আছে, এটা 2 নাম্বার পদ, 2 নাম্বার পদে 2 এর উপরে 2 আছে, এটা 1 নাম্বার পদ, 1 নাম্বার পদে 2 এর উপরে কিছু নেই মানে 1 আছে। তার মানে এখানে যত নাম্বার পদ log এর পাশে 2 থাকবে সেই 2 এর উপরে তত থাকবে, যত নাম্বার পদ এই 2 এর উপরে তত থাকবে। তাইলে এখানে তো 10টা পদের সমষ্টি চাইছে, তার মানে শেষ পদটা 10 নাম্বার পদ, তো 10 নাম্বার পদে 2 এর উপরে 10 থাকবে। এই দেখে এইখানে সিকোয়েন্স দেখে বুঝে গেছি। এবারে প্রত্যেক সংখ্যার এইখানে পাওয়ারগুলো নেমে আসবে, এই 1 সামনে নেমে আসবে, তার মানে এটা এই 1 সামনে 1 log 2, 1 দিলে কি না দিলে কি, এই 2 সামনে নেমে আসবে 2 log 2 প্লাস এই 3 সামনে নেমে আসবে 3 log 2 প্লাস ডট 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 ডট, এই 10 সামনে নেমে আসে 10 log 2। আমার কথা কি বুঝছেন? এবার দেখেন সব জায়গায় log 2 কমন আছে, log 2 যদি কমন নেন তাহলে log 2 কমন নিলে এখানে থাকবে 1 প্লাস, এখানে থাকবে 2 প্লাস, এখানে থাকবে 3 প্লাস ডট 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 ডট, এখানে থাকবে 10। আর সবার সাথে যেহেতু log 2 ছিল সেই log 2 আমি কমন নিলাম। এই কমন অংশটা পিছনে দেখানো যায়, সামনে দেখানো যায়, সমস্যা নেই। এখন এই 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হবে? 1 থেকে 10 পর্যন্ত যোগ করেন, যোগ করার সূত্র কি? গড় ইনটু পদ সংখ্যা। গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2।
ইন্টু পদ সংখ্যা, এখানে পদ কতগুলা 1 থেকে 10 পর্যন্ত 10টা পদ আছে। হ্যাঁ, এগুলো সমষ্টি আর এই যে সাথে আছে log 2। হ্যাঁ, 10 আর 1 11, তাহলে 11 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 10, সাথে আছে কত log 2। এই 2 দিয়ে 10 5 বার যাবে, 5 11 55, সাথে আছে log 2। তাহলে আমাদের উত্তর কত? 55 log 2। তাহলে উত্তর হচ্ছে 55 log 2। এই যে 55 log 2, এই যে 55 log 2। এ নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? অঙ্কটা কি বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট। পঞ্চান্ন log 2। ওকে, ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ, এখন এই অঙ্কটা যদি কেউ বলে ভাই এটা শর্টকাটে করা যাবে না, হ্যাঁ শর্টকাটে করা যাবে, শর্টকাটে করা যাবে। যদি এরকম কোন একটা ধারা দেয়, লগের কোন একটা ধারা দিয়ে যদি বলে এরকম 10টি পদের সমষ্টি কত, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইগুলাকে একটু ভাঙালে পারে এই যে এখানে যে সংখ্যাটা থাকে এখানে 2 থাকতে হবে, নট নেসেসারি। এখানে লগের পাশে 2 থাকতে হবে, নট নেসেসারি। 3 থাকতে পারে, 4 থাকতে পারে। দেখতে হবে এদের উপর যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা কিনা। এদের উপর পাওয়ার যদি ক্রমিক সংখ্যা তৈরি হয় তাহলে শর্টকাট করা যাবে। কিভাবে? যখনই দেখবেন এদের উপরে পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা, তখন আপনি এরকম কোন ধারার সমষ্টি বের করার সময় আপনাকে যতটা পদের সমষ্টি বের করতে বলছে, তাকান, যতটা পদের সমষ্টি বের করতে বলছে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন। তাহলে এখানে 10টা পদের সমষ্টি বের করতে বলছে, তাই 1 থেকে 10 পর্যন্ত যোগ করবেন। এটা হচ্ছে কাজ। এটা সমান কত হয় বের করবেন, পারবেন না? এটা সমান এই যে 55 হবে, 55 করলাম কেবল, এই যে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, এগুলো যোগ করলে কত হবে? 55। প্রথম কাজ এইটা। এইবার এই যোগফল যে 55 হয়েছে না, এই 55-র পাশে প্রথমে যে পদটা দেওয়া থাকবে তাকে বসাই দিবেন। প্রথম পদ কত? log 2। তাহলে উত্তর হচ্ছে 55 log 2। তাহলে এই অঙ্কের শর্টকাট হচ্ছে, অবশ্যই এই শর্টকাটটা তখনই প্রযোজ্য যখন এখানে লগের যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেই প্রত্যেকটা লগের উপরে এই পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা হয় কিনা। যদি পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা হয় তাহলেই কেবল এই সূত্র প্রযোজ্য, এই শর্টকাট। কি করবেন? পাওয়ারগুলো যখন দেখবেন ক্রমিক সংখ্যা, তখন আপনি এখানে যতটা পদের সমষ্টি বের করতে বলছে, 10টা পদের, যতটা পদের সমষ্টি বের করতে বলবে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন। 10টা পদের সমষ্টি চাইছে, তাই 1 থেকে 10 পর্যন্ত যোগ করে বের করবেন, তার পাশে প্রথম পদের মান বসাই দিবেন, উত্তর শেষ। ওকে, আচ্ছা নেক্সট, log 3 প্লাস log 9। দেখেন log 3 প্লাস log 27 ডট 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 প্লাস, এরকম কতটা পদ? এরকম প্রথম 15টা পদের সমষ্টি। তো এখানে 15টা পদের সমষ্টি চাইছে, তাহলে 15টা পদের সমষ্টি যদি বের করতে হয়, তাহলে এই লাস্টে যে 15তম পদ আছে সেই 15তম পদ কত হবে সেটা বের করতে হবে না? এখানে যে 15টা পদ আছে, কি করে বুঝলাম? এই যে 15টা পদের সমষ্টি চাইছে, তো 15টা পদের সমষ্টি বের করতে গেলে এখানে যে 15 নাম্বার পদ আছে সেটা তো বের করতে হবে। তাহলে সেটা কত হবে সেটা কি করে পাবেন? এখানে এমন একটা সিকোয়েন্স তৈরি করবেন যা দেখে বুঝে যাবেন যে এখানে কত হবে। তো দেখি, এটা log 3 প্লাস এই log 9 কে লিখবো 3 স্কয়ার প্লাস log 27 কে লিখবো log 3 কিউব প্লাস ডট 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 ডট। এইবার আমি দেখতে পাচ্ছি, দেখেন এটা 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে 3 এর উপরে পাওয়ার 3। 2 নাম্বার পদে, এখানে এটা 2 নাম্বার না, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার পদে 3 এর উপরে পাওয়ার 2, 1 নাম্বার পদে 3 এর উপরে পাওয়ার 1। তার মানে যত নাম্বার পদ 3 এর উপরে পাওয়ার তত। তাহলে 15 নাম্বার পদে log 3 এর উপরে পাওয়ার 15 থাকবে, তাই কি না? এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে পাওয়ারগুলো আছে সেগুলো ক্রমিক সংখ্যা, 1 2 3 ক্রমিক। তাহলে যখন দেখবেন যে এখানে যে পাওয়ারগুলো তৈরি হয়েছে সেগুলো যদি ক্রমিক সংখ্যা হয়, সেক্ষেত্রে শর্টকাট কি? যতগুলো পদের সমষ্টি চাবে 1 থেকে তত পর্যন্ত আগে যোগ করবেন। তাহলে 15টা পদের সমষ্টি চাইছে, তাহলে 1 থেকে 15 পর্যন্ত যোগ কিভাবে পাবো? এই যে গড় ইন্টু পদ সংখ্যা। গড় কেমনে? শেষ পদ যোগ প্রথম পদ, মানে 15 প্লাস 1 ডিভাইডেড বাই 2। গড় ইন্টু পদ সংখ্যা কত? 1 থেকে 15 পর্যন্ত 15টা পদ আছে, তাহলে 16 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 15। এই 16কে এটা 8 বার যাবে, 8 15 কত? 8 15 120। তার মানে এই সবগুলোর যোগফল 120। কি বলছিলাম? এই সবগুলোর যোগফল যা হবে তার পাশে প্রথম পদ বসাই দিবেন। তাহলে 120 এর পাশে প্রথম পদ log 3 বসাই দিলে পারে আমাদের উত্তর হচ্ছে 120 log 3। তাহলে উত্তর হচ্ছে 120 log 3। 120 log 3 হচ্ছে সি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? 120 log 3।
ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন তাকান, সবাই একটু মনোযোগ দেন। এখন এটা তো শর্টকাট, কিন্তু শর্টকাট না করে তো মূল নিয়ম যদি সলভ করেন তাহলে কি করতে হবে? খুবই সিম্পল। এখন এই পাওয়ারগুলো নেমে আসবে, এই যে এই পাওয়ারগুলো নেমে আসবে, সরি, তাহলে 1 নেমে আসলে এটা হচ্ছে 1 ইন্টু লগ 3, প্লাস এই 2 নেমে আসলে 2 ইন্টু লগ 3, প্লাস এই 3 নেমে আসলে 3 ইন্টু লগ 3, প্লাস ডট 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 এই 15 নেমে আসলে 15 ইন্টু লগ 3। এখন এই সব জায়গা থেকে দেখেন লগ 3 কমন আছে, তাহলে লগ 3 যদি কমন নেন, লগ 3 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, ওখানে থাকবে 3 ডট 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 ডট, ওখানে থাকবে 15। এই যে সব জায়গা থেকে লগ 3 কমন নিলে 1 2 3 5 টো 15, আর যেহেতু সব জায়গা থেকে লগ 3 কমন নিছি, সেই লগ 3 কমনটা লিখে দিলাম। কমন নেওয়া অংশটা এই সামনেও গুণ আকারে লেখা যায়, পিছনেও গুণ আকারে লেখা যায়, কোনো সমস্যা নেই। এই 1 থেকে 15 পর্যন্ত যোগ করতে হবে কিভাবে? এই যে ধারার নিয়মে, এটা তো ধারা, এই যে 1 থেকে 15 পর্যন্ত এটা কি সমান্তর ধারা না? তার ধারার নিয়মে যোগ করলে হবে 120, তার সাথে সামনে পিছনে লগ 3, তার মানে 120 লগ 3, তাহলে উত্তর হচ্ছে 120 লগ 3। খুবই সিম্পল, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট না বুঝে অঙ্ক করে লাভ নাই। এর সাথে সমান্তর ধারা সমাপ্ত হলো। আমরা আগামী ক্লাসে মানে আগামীকাল কিন্তু ক্লাস নিব, যেহেতু আমি অলরেডি এই সপ্তাহে 2টা ক্লাস মিস হয়েছে আমার বাড়িতে থাকার কারণে, এই 2টা ক্লাস আমি পোষাই দিব। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে এই 8:45 ক্লাস হবে, আর জ্যামিতি ক্লাসটা আমি অন্য টাইমে নিব, আমি কালকে জানাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।